হবে। তখন এরকম আমি শুনেছি যে এগুলো সবাই করে, এগুলো এমন কিছু বিরাট ব্যাপার না। হ্যাঁ, এটাকে তুমি এত বড় করে দেখো না, সবাই করে। এত লোক, এত ভালো ভালো অভিনেত্রী চারিদিকে, ইভেন কোট অ্যান্ড কোট, আমি তোমাকে এই কথাও বলেছি, সবাই করে। ভালো অভিনয় করে বলে কেউ সন্দেহ করে না। আচ্ছা, কিন্তু কাজ পাওয়ার জন্য সবাই করে, তারপর ভালো অভিনয়টা করে, তখন মানুষ আর জাজ করে না। কেন অদ্ভুত অদ্ভুত সব অফার, মানে সে ভাবা যায় না এমন। আমি না অবাক হয়ে গেছি যে আরে আপনি তো একটা, এমনও নয় যে আমি সবে সবে ইন্ডাস্ট্রিতে এসেছি, খুব কম বয়স আমার, ইউ নো হোয়াট আই মিন, মানে খুব যে একেবারে একদম বাচ্চা মেয়ে এরকমও নয়। আমি একটা মানে আই এম লাইক, শুধু আমার অভিনয় এবং আমার কাজ, এটার জন্যই আমাকে লোকে খুঁজে বের করবে এবং আমাকে দিয়ে আমার সঙ্গে কাজ করবে। তা সত্ত্বেও এই সমস্ত লোকজন বলছে যে এখানে দেখা করা, ওখানে হোটেলে ডাকছে লোকজন, হ্যাঁ মানে লোকজন বলছে যে আমার সঙ্গে বেড়াতে চলো। Hello and welcome to another episode of Pleasure Birthday. আমার গেস্ট আজকে a very talented actress Orpita. Orpita, কেমন আছো? So far so good. Nice morning and thank you so much for inviting me, having me. This is so cool. I love this setup. I used to be, মানে আমার ইন্টারভিউ দেখতে ওয়াচ করতে খুব ভালো লাগে। I can't remember the name of that person. আমি এরকম একটা ইন্টারভিউ দেখতাম আগে, হলিউডে একজন করতেন, and I always মানে ওই হয় না একটু একটু ছোট ছোট চিন্তা আসে মনের মধ্যে, ইস আমিও এরকম একটা যদি তোমাকেও ডাকে। But this is like my dream come true. মানে কিছু কিছু ড্রিম খুব বড় হয় না, বাট মনের ভেতর থেকে যায়, সেরকম একটা আজকে একটা মজা আমার হচ্ছে যে এরকম একটা কুল অ্যাম্বিয়েন্সে আমি ইন্টারভিউ দিচ্ছি। থ্যাংক ইউ। না মানে আমিও ওই যেটা তুমি বললে বিষয়টা, ওইটাই দেখে আমার মনে হলো যে মানে ওয়াই কান্ট, মানে একটা এমন একটা এনভায়রনমেন্টে আমরা কাজ করি যেটার মধ্যে কোনো ডিপেন্ডেন্সি থাকে না, আর ইটস আ ভেরি ক্যান্ডিড পার্সোনাল ওপেন কনভারসেশন, যেটা আমি পছন্দ করি। বললাম যে ঠিক আছে, লেট মি এক্সপেরিমেন্ট এন্ড দেন থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য টাইম। তো যে প্রশ্নটা আমি প্রথমে শুরু করব তোমাকে, যে তুমি কানাডাতে ছিলে অনেকদিন, হ্যাঁ ওখানে কাজ করছিলে, তো মানে আবার চলে আসা, তার একটা আলাদা একটা প্রসেস অফ চ্যালেঞ্জ আছে। Why did you decide to come back and then again get into the process of establishing yourself? And I'll come to next questions, but এখান দিয়ে আমরা শুরু করি আর কি। The thing is, well, ফিরে আসাটা was very মানে ভীষণই সাটল, অ্যান্ড আমি মানে হঠাৎ করেই আর কি অনেকদিন ধরেই ভাবছিলাম যে I was never want to be NRI, you know. আমি ভীষণ মানে very fond of my root, my culture, my people, friends, and my passion also. এবং আমি পড়াশোনা করেছি থিয়েটার নিয়ে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে, মাস্টার্স করেছি, গ্রাজুয়েশন করেছি আর আমার পড়াশোনার বিষয়টাই ছিল থিয়েটার, হুইচ ইজ মানে ইনক্লুডেড এভরিথিং। হ্যাঁ, মানে থিয়েটারে তো আমরা যেটা যত বয়স বাড়ছে, যত পড়াশোনার মধ্যে ঢুকছি, তত বুঝতে পারছি মানে অ্যানাটমি থেকে শুরু করে সাইকোলজি সব কিছু এর মধ্যে আছে। কিছু এমন কিছু নেই পৃথিবীতে যেটা থিয়েটারের প্র্যাকটিসের ভেতরে নেই। হ্যাঁ, তো সেরকম, এবং আমার মাধ্যমটা অফকোর্স ছিল আমার মানে মাতৃভাষা, আমার বাংলা। হ্যাঁ, আমি হিন্দি থিয়েটারও করেছি, ইংলিশ থিয়েটারও করেছি, কিন্তু মোস্টলি আমার মাধ্যমটা বাংলাই ছিল। তো সেই জন্য আমি কোনোদিন এখান থেকে যেতে চেয়েছি তা ঠিক নয়, বাট একটা পার্সোনাল কারণে যেতে হয়েছিল। এবং ইভেনচুয়ালি আই হ্যাভ ফাউন্ড আউট যে দিস ইজ নট হ্যাপেনিং, দিস ইজ সামথিং। আমি মানে একটা হয় না 24-25 বছর বয়সে চলে গেছিলাম, অ্যান্ড লোকজন অনেক কিছু অনেক রকম অনেক কিছু বুঝিয়েছিল, and I got convinced. I didn't get convinced. I just thought যে ঠিক আছে, জীবন তো একটা অদ্ভুত জিনিস, হ্যাঁ, let's try or let's go or something like that. But ওখানে গিয়েও 8 বছরে আমি মোটামুটি সর্বসাকুল্যে 8টা থিয়েটারের সঙ্গে was associated, acting,
রাইটিং, ডিরেক্টিং সবকিছু মিলিয়ে আমি বলছি। আমি একটা ইংলিশ থিয়েটারও ওখানে লিখে ডিরেকশন দিয়েছিলাম, যেটা ওখানে প্রচুর মানে প্রাইজ পেয়েছিল এন্ড এভরিথিং, প্রচুর কম্পিটিশন, প্রচুর কল শোজ এন্ড এভরিথিং, প্রচুর মানে অনেক লোকজন ভীষণ ভালোভাবে নিয়েছিল। তো দ্য নেম অফ দ্য ড্রামা ওয়াজ আমব্রেলা। আচ্ছা, ওটা ইউটিউবেও আছে। আচ্ছা, definitely very nice, and my hero was a 10 years old guy, and and he got all the prizes, and not the মানে child artist, the proper actor prize, মানে best actor prize and everything. But 10 বছরের একটা বাচ্চাকে 10 বছরের একটা বাচ্চা এবং দিয়ে কাজ করানোটাও তো একটা বিরাট বড় মানে amazing, he was amazing, মানে চ্যালেঞ্জ এবং এক্সাইটিং। হ্যাঁ, ভীষণ এক্সাইটিং। তো এবার যাই হোক, ওরকম একটা ব্যাপার। তখন ওখানে থাকতে থাকতে আমি সবসময় ভেবেছি যে একটা কোনো কিছু একটা ক্লিক করুক, অ্যান্ড আই জাস্ট গো ব্যাক টু মাই কান্ট্রি, টু মাই ফিল্ড, টু মাই একটা কলিং ছিল, একটা কিছু দরকার ছিল আর কি, যে আমাকে যেতে হবে, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। অ্যান্ড সাডেনলি মানে আমি অ্যাক্সিডেন্টালি কথাটা বাংলাতে দুর্ঘটনা, মানে অ্যাক্সিডেন্টের একটাই বাংলা অর্থ আছে, সেটা হচ্ছে দুর্ঘটনা, কিন্তু ইংলিশে আমরা কিন্তু সবসময় সেটা ঠিক মানে নেগেটিভলি ইউজ করি না অ্যাক্সিডেন্ট কথাটা, তাই না? তো সেই জায়গা থেকে আমি ইংলিশের কথাটা ইউজ করে বলছি, বাংলার কথাটা না। ইট ওয়াজন্ট আ দুর্ঘটনা, ইট ওয়াজ আ সুঘটনা, যদিও এরকম কোনো শব্দ নেই বাংলায়, বাট অ্যাক্সিডেন্টালি ইট হ্যাপেন্ড। I became a mother of a daughter. আচ্ছা, and I got to know ওখানে তো মানে প্রেগন্যান্সির সময় বলে দেয় ওরা, জেন্ডার রিভিল করে দেয়। এন্ড যখন আমি জানতে পারলাম যে আমার কন্যা সন্তান আসছে, I named her after my city. আমার মেয়ের অফিশিয়াল নাম হচ্ছে কলকাতা। ও আচ্ছা, how exciting, how yes, and মানে এটা শোনা যায় না, মানে প্রথম শুনলাম। she's very famous on that. আমি আসলে কানাডাতে এত শুনতাম যে সিডনি নাম তো সবার ওখানে, প্যারিস হিলটন, হ্যাঁ প্যারিস নাম হয়, আর অনেক রকম মানে শহরের নাম আমি শুনেছি ওখানে। সো দ্যাট থিং কেম টু মাই মাইন্ড যে কেন আমার মেয়ের নামও শহরের নামে হবে না? অফকোর্স আমার মেয়ের নাম যদি আমি শহরের নামে দিই, আমার শহরের নাম দেব না। And ও হওয়ার আগে 6 বছর I couldn't come here. I was so busy with everything, my life and all. তো তখন এবার ও হওয়ার পরেই না, she was the thing, it was the calling, যে I just মানে look into her face and I just thought যে না মানে she deserves to see her real mother. আমি এরকম একটা জাস্ট একটা যন্ত্রের মতো জীবন ওকে দেখাতে চাই না, আমি এটা নই। and she was the reason actually আমার ভীষণ একটা জোর মনের মধ্যে এলো। and of course my married life wasn't মানে to pleasure. আমার এগুলো বলতে কোনো অসুবিধা নেই, I don't feel them personal. I actually feel everybody whatever you feel comfortable about. And it's again I'm very comfortable. I mean, it's your decision of being choosing something that you want to. Yes, so that's why I just আমার ওই মানে কারণটাও খুব একটা নেই এখন। আমার মেয়েই আমার একটা কারণ ছিল, আমার একটা অন্যরকম জীবন তৈরি করার, and she just changed, মানে লোকে upside down বলে তো, she made it downside up, you know. Wonderfully said, wonderful. হ্যাঁ, তো আমি একদম ওকে নিয়ে আমি বাবাকে একটা ফোন করলাম, and my dad was like, I'm here. And you just এতদিন বাদে তুমি বলছো যে তোমার কিছু একটা হেল্প চাই। Actually ওখানে I have gone through with so many counseling and everything also. I was not in a good mental condition. I মানে postpartum depression হয় লোকের, I was in মানে psychosis আচ্ছা। তো ওখানকার ডাক্তাররা এবং সাইকিয়াট্রিস্টরা বা সাইকোলজিস্টরা আমাকে বলেছিল যে তোমার নিজের লোকের সঙ্গে থাকতে হবে, তুমি you don't belong here. তোমার নিজের রুট, তোমার নিজের জায়গা, সেটাই তোমার জায়গা, you should go back. That attachment, that love and attachment. Either you go back and otherwise মানে you have to be very মানে এখানে তোমাকে একটা সিঙ্গেল মাদার লাইফ করতে হবে, সেটা বরং অনেক বেশি একা করাটা অনেক বেশি কঠিন, rather than you go back to your country and তোমার বাড়ির লোকের কাছে। তবে বাবাকে যখন বললাম, বাবা was like, this is the first time ever you are saying something about your personal life,
and I'm here only still now. আমি এখনো বেঁচে আছি। মানে look at your daughter and just think যে কি তুমি করতে পারো ওর জন্য। এবার ভাবো যে আমি তোমার জন্য কি করতে পারি। My parents are so supportive. এখনো মানে they are like এরকম প্রোটেক্ট করে আমাকে আমার মেয়েকে রেখেছে। আর এখানে ফেরার পরে আমি ওখানে ব্যাংকেও চাকরি করতাম। আমার ম্যাটারনিটি লিভের টাকাটাই এখানে ওই পুরো, আর আমি একদম 12ই মার্চ লকডাউন শুরু হয়েছে, আমি 25শে ফেব্রুয়ারি 2020 এখানে ল্যান্ড করেছি। আচ্ছা, মানে একদম ঘাড়ে ঘাড়ে। আমি যদি তখন না আসতাম আমি তো আসতে পারতাম না, কারণ পিয়ারসন এয়ারপোর্ট ওয়াজ ক্লোজড ফর 1.5 years অলমোস্ট। রাইট। কানাডায় কোথায় ছিলে? আমি মিসিসাগায় থাকতাম, গ্রেটার টরন্টো এরিয়া, টরন্টো এরিয়াতেই থাকতাম। তো টরন্টোর পিয়ারসন এয়ারপোর্ট 1.5 বছর প্রায় বন্ধ ছিল আফটার দ্য কোভিড কেম, রাইট? তো সেই কারণে আমি মানে কি এতই আমার মেয়ে আর কি কিছু একটা হয়ে যাচ্ছিল। আমার মেয়ে, মাই ডটার ওয়াজ 8 months old দ্যাট টাইম। আমি ওকে নিয়ে চলে আসি। আর আমার তারপর থেকে আমার বাবা এখানে আসার পর আমি চাকরি বাকরি অনেক কিছু পাচ্ছিলাম, কারণ ওখানে আমি পোস্ট মাস্টার ডিপ্লোমা করেছিলাম অন ইভেন্ট অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট অলসো ইন কানাডা। আমি মার্কেটিং এ জব করতাম, আমি ব্যাংকে জব করতাম। তো মানে লাস্ট অব্দি ব্যাংকেই চাকরি করতাম। তো এখানে এসেও আমি একটা ওরকম কর্পোরেট ফিল্ডে বা মার্কেটিং ফিল্ডে আমি কাজ করতে পারতাম। বাট এগেন আই টুক দ্য চান্স and also I thought যে আমার বাবার সঙ্গে কথাবার্তা হলো and everything, আমার বাবার সঙ্গে এইসব ইমোশনাল এরকম ডিসিসিভ কথাবার্তা, আমি ভীষণ ইনডিসিভ, ভীষণ। আমি তো 90s কিড, এত স্বপ্নের মধ্যে থাকি না সারাক্ষণ। ডিসিশন মেকিং এ আমি একদম মানে কি বলবো আর 0/0 আর কি। তো এবার আমার বাবা, আমার একটু সেন্সিবল লোকজনের সঙ্গে আলোচনা করতে হয় কোনো ডিসিশন নেওয়ার সময়। তো সেখানে আমার বাবা আমাকে খুব হেল্প করে, আর পরবর্তীকালে আরো বন্ধু বান্ধব আছে তারাও অনেক হেল্প করে। তো আমার বাবা বললো যে হ্যাঁ তুমি যেটা ডিসাইড করছো, কারণ আমিও ভাবলাম যে সবাই তো সেকেন্ড চান্স পায় না, আবার অনেকে পায়, সাপোর্টিভ এনভায়রনমেন্টও অনেকে এক্স্যাক্টলি পায় না। এটাই আমার সেকেন্ড চান্স। মানে এই যে লাভ আর মানে একটা সাপোর্ট, বাড়ির সাপোর্ট, এটা খুব মানে প্রোটেকশন এন্ড অল, মানে যারা পায় না তারা বুঝতে পারে, তারাই বোঝে একদম। তো সেকেন্ড চান্স সবাই পায় না, অনেকে পায় কিন্তু বুঝতে পারে না, they just miss it and মানে none of them happened to me. I got my second chance and I got to know, it just clicked to my life say this is your second chance, you just take the chance baby. Correct. And I took the chance. Great. And then I have started theater again. আমি আমার যিনি আর কি থিয়েটারের গুরু বললে উনি রাগ করেন। আচ্ছা। আমার থিয়েটারের অ্যাকচুয়ালি আমি যার কাছ থেকে রেওয়াজ, যেরকম গানের নাচের রেওয়াজ করার দরকার পড়ে, থিয়েটারেরও রেওয়াজ করার দরকার পড়ে। আর থিয়েটার এমন একটা ফিল্ড যে তুমি ঘরের ভেতর বসে কিছু রেওয়াজ করতে পারবে না, তোমাকে একটা গ্রুপ চাই, তোমাকে একটা জায়গা চাই। তো সেটা আমার জায়গা হচ্ছে উহিনী কলকাতা। তো এবং আমি মানে অনেক কিছু অনেকের কাছ থেকে শিখেছি, বাট মেইনলি যেখানে আমি খুব মানে ইন্টেন্স ভাবে আমি এই বিষয়টাকে, এই ফিল্ডটাকে জানতে পেরেছি বা ঢুকতে পেরেছি, সেটার ইয়ে হচ্ছে অদ্রিজা দাশগুপ্ত। তার সঙ্গে গিয়ে আবার দেখা করলাম, সে আমাকে একটা স্ক্রিপ্ট হাতে ধরে দিয়ে বললো ওকে অনেক শুনেছি তোমার পার্সোনাল লাইফ, তোমার গল্প, চলো স্ক্রিপ্টটা পড়ো এই বাড়িতে, ব্যাক টু ওয়ার্ক, এন্ড দ্যাটস ইট। আমি সেখান থেকে তোমার আবার জার্নিটা কলকাতাতে রিস্টার্ট হলো। অ্যাকচুয়ালি সম্মান রয়, সম্মান তো ওর একটা সিনেমায় হঠাৎ তোমাকে ডেকে পাঠালো 2020 ডিসেম্বরে, ওটার শুট হয়েছিল। এক্সাইলটা কি না, ওটা অন্য একটা যোগাযোগ বলে একটা ফিচার করছিল তখন। তো এবং বোনের সঙ্গে, আমার বোন ওখানে অলরেডি অভিনয় করছিল, আমার বোনের সঙ্গে ওর যোগাযোগ ছিল। তো ও আর কি একটা ক্যারেক্টার খুঁজছিল, আমার সঙ্গে যোগাযোগ করে এবং আমি ওখানে কাজটা করি। তো কাজটা করার পরে আমার কাজটা দেখে মনে হয়েছিল যে আমার অনেক কিছু এখনো আবার আপডেট করতে হবে, কারণ এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, যে পদ্ধতিটাতে আমাকে ধরার দরকার। আই ওয়াজ ভেরি ডিসার্টেন, এবং আমি আমার ভীষণ আমি মানে এম্বারেস হয়ে গেছিলাম যে হোয়াট ইজ দিস, আমি কি করেছি। আমি ও খুব খুশি ছিল, বাট আই ওয়াজন্ট হ্যাপি এট অল। আমি সব সময়, আমি তো সারা, আমার এখনো কিছু ভালো লাগে না আমার কাজ করবো না, আমার সবসময় মনে কি করলাম, এ কি, এই বাবা এই শটটা এরকম করে দিলাম, এ বাবা এটা, মানে আমি এখনো সব সময় এরকম আর কি। আর আই রিয়েলি ওয়ান্ট টু বি লাইক দ্যাট অলওয়েজ, মানে
তো যাই হোক, এবার ওইটার দেখার পরে আই ওয়াজ ভেরি যে না না আমাকে কাজ শুরু করতে হবে। তখন আমি আসলে আবার থিয়েটারটা শুরু করি, যে আমি বুঝতে পারি যে আবার রেওয়াজ করা দরকার, আমার আবার প্র্যাকটিসের মধ্যে ঢুকতে হবে। আর থিয়েটারটা শুরু করার পরে আমি সোফার 2021-এর অক্টোবর থেকে স্টিল মানে সিন্স ওই 2021-এ আমি আবার ভালো করে থিয়েটার করতে করতে আবার ফিরে আসি। সেই সময় থেকে এখন অবধি আমি SRFTI এ 27 প্রজেক্ট আই হ্যাভ ডান, অ্যান্ড হইচই SVF মানে সিরিজ মিলিয়ে আমি মোটামুটি 9টা সিরিজ তো SVF মানে হইচইতেই করেছি, আর দুটো সিরিজ করেছি ইউটিউবের দুটো চ্যানেলে, তারপর দুটো সিনেমা হয়ে গেছে অলরেডি, একটা অযোগ্য আর একটা পোস্ট প্রোডাকশন চলছে পাহাড়গঞ্জ হল্ট, ওটা ডাবিং চলছে, ওটা পৃথা চক্রবর্তী ডিরেকশন, অযোগ্য তো হচ্ছে কৌশিক গাঙ্গুলি ডিরেকশন। দুটো সিনেমা করলাম, অনেকগুলো শর্ট ফিল্ম করেছি, তার মধ্যে একটা শর্ট ফিল্ম মাটন বলে, ওটা অলরেডি শর্টস বলে একটা ওটিটিতে দেখানো হচ্ছে আর কি। তো এবং তারপরে তো সিরিয়ালও আছে। সিরিয়াল আমি টানা করি না, কারণ আমি বাইরে প্রচুর থিয়েটারে কাজ করি, প্রচুর ওয়ার্কশপ করে এভরিথিং। সো সোফার এইরকম হচ্ছে আমার স্টোরিটা, মানে কাজ শুরু করা, আবার এসে করা, মানে আবার সেকেন্ড চান্সটা নেওয়া, এটা অ্যাকচুয়ালি এরকম আর কি। অ্যান্ড আই এম স্টিল গোয়িং অন, মানে এখনো খুঁজে যাচ্ছি এক্সপ্লোরিং এন্ড ডিসকভারিং। একদম একদম। তো এই যে যখন তুমি মানে নাটকটা করলে, নাটকের obviously there was মানে একটা তোমার একটা ইকোসিস্টেম ছিল যেটার সাথে তুমি আবার প্লাগ ইন করলে, কিন্তু যখন তুমি এই ওয়েব সিরিজ, সিনেমা, সেটা তো একটা আলাদা রকমের পিআর বলো, মার্কেটিং বলো, ইটস লাইক ইউর ইন মানে বিজনেস অফ ওয়ান, রাইট? যে ট্যালেন্টটা তোমার আছে সেটাকে তোমাকে লোকের কাছে নিয়ে যেতে হবে, কনভিন্স করতে হবে, হোয়াট এভার, অর ইউ গেট টু বি নোটিসড এইটার মধ্যে। অ্যান্ড এর মধ্যে কি কখনো মানে হোয়াট ওয়াজ দ্য প্রসেস? আই এম শিওর দেয়ার ওয়্যার লাইক চ্যালেঞ্জেস, মানে যেটা প্রশ্নটা হয়তো আমার খুব মানে করার ইচ্ছে তোমাকে, যে এত আমরা শুনি কাস্টিং কাউচ এন্ড অল দ্যাট, হ্যাভ ইউ এভার কাম অ্যাক্রস দ্যাট? থ্যাংক ইউ ফর আস্কিং মি দ্যাট কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি আই হ্যাভেন্ট থট যে এরকম কিছু আমার সঙ্গে হবে। আমি যখন শুরু করলাম কাজ, মোটামুটি আমি অডিশন দিতাম, এবং আমি এখনো এতগুলো কাজ করার পরেও আমার যারা চেনা পরিচিত লোকজন, তারা ফোন করে, আমার প্রচুর চেনা পরিচিত লোকজন এখন ইন্ডাস্ট্রিতে এস্টাবলিশড, তারা প্রথম দিকে না আমার একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করতে একটা টাইম লেগেছিল। most of the people used to think like, ও পিতা এসেছে, আবার চলে যাবে, সো এটা একটা শকের, মানে এরকম কতদূর আনতে পারে, মানে কাজকর্ম নিয়ে অত লোকে ভাবতো না, ভাবতো আমি বেড়াতে এসেছি, আমি প্রচুর ডলার নিয়ে এসেছি, সেই ডলারটা আমি ওড়াবো, সুতরাং এখানকার লোকজন আমাকে টাকা দিয়ে খুশি করতে পারবে না। আর সত্যি কথা বলতে, আই হ্যাভ লস্ট এভরিথিং when I came back with my daughter, এভরিথিং, মানে এভরিথিং, তুমি ভাবতেও পারবে না সেটা কিভাবে আমি মানে মাইনাস থেকে আমি শুরু করেছি, নট ইভেন ফ্রম জিরো, মানে আমার কোনো কিছুই আমি পাইনি, সবকিছুই আমাকে ছেড়ে আসতে হয়েছে। I just took my soul, my daughter and my willpower, and I have started everything. তো মানে তুমি ভাবতেও পারবে না মানে কি আমি ছেড়ে এসেছি, not even my jewelry I have got with me. You got your biggest asset when মানে একদম আমি নিজের যে আমার যা করার আমার সবকিছু করতে হবে, সেইভাবে আমি এখানে এসেছি। আমাকে সেই মানে ব্যাপারটা জানাতেই আমার একটা সময় লেগে গেছে 1-1.5 বছর, যে আমি ভাই মার্কেটে এসেছি, আমি কাজ করব বলে আবার। তো সেটা জানাতেই না, তুমি ফ্যাশন সিনেমাটা দেখেছো নিশ্চয়ই, তো যখন প্রিয়াঙ্কা চোপড়া আবার ফিরে এলো ক্যারেক্টারটা, ও সবাইকে টেক্সট করতো এন্ড এভরিথিং, মনে আছে যে আমি এখানে এসেছি আবার কাজ করছি। আমার অ্যাকচুয়ালি ওরকম একটা বিষয়, মানে লোকে বিশ্বাস করতে পারতো না, বা লোকে সেভাবে সিরিয়াসলি নিত না যে আমি এসে কাজ করব বলে এসেছি। আরে কেমন আছিস, কবে যাবি, আর তুই, তোকে আর কে কি কাজ দেবে, তুই এত। আর আমি যখন এখানে থিয়েটার করতাম, মানে 2004 থেকে 2012-তে আমি গেছি কানাডা, ওই সময়টাতে আই ইউজ টু বি মানে ভীষণই, আমি 11টা নাটকে একসঙ্গে অভিনয় করেছিলাম, একটা টাইম গেছে, এবং প্রফেশনালি সব জায়গায়। গ্রুপ থিয়েটার তো ওরম ভাবে হয় না এখন তো প্রফেশনালি সব থিয়েটার হয়, মানে লোকে people pay and they just hire people to act, right? তো আমি মানে আমি সমস্ত সেই মুহূর্তের নাম করা দলে
অন্য থিয়েটার ওয়ার্কশপ, নান্দিপট, মুখোমুখি, মানে নাট্য আনন, 21 শতক, যতগুলো মোটামুটি লিড দল আছে সব দলে আমি একটা করে নাটক করি তখন। আচ্ছা। তো তখন অলরেডি লোকজন একটু ওরকম করে, আমি মিনার্ভা রেপার্টরিতে চান্স পেলাম, কিন্তু যেহেতু বাইরে সব কাজ ছাড়তে হবে বলে আমি রেপার্টরি ছেড়ে দিলাম, যে এতগুলো কমিটমেন্ট আমি ছেড়ে আমি রেপার্টরি করবো না শুধু কয়েকটা মানে মাইনে পাবো বলে। আমি এখানেও অনেক কিছু শিখছি, তো আমি এরকম যে, এবং আমার কমিটমেন্টের জন্য আমাকে লোকজন খুব আর কি অন্যরকম একটা মানে রেসপেক্ট করে আর ভালোবাসে। রেসপেক্টের থেকে বড় কথা ভীষণ ভালোবাসে আর কি, সবাই আমাকে খুব স্নেহ করে, আদর করে। তো সে এইরকম একটা সিচুয়েশনে আমি কিন্তু খুব একটা ক্যামেরার কাজ তখন করতাম না। সুতরাং ইন্ডাস্ট্রিতে যে ক্যামেরার ইন্ডাস্ট্রিতে সবাইকে খুব জানি বা এরকম কিছু না। সিরিয়ালের চান্স এসেছিল, কিন্তু সেই সময় আমি কানাডা চলে যাচ্ছি বলে সিরিয়ালও করতে শুরু করিনি। শুধু অরুণ রয়ের একটা সিনেমা করেছিলাম 11 বলে। তো ওই সিনেমাটাতে একটু একটু লোকে জানা পরিচয় হচ্ছিল, কয়েকটা রূপকলার কেন্দ্রের কয়েকটা প্রজেক্ট করেছিলাম, এরকম খুব কম ক্যামেরার কাজ। আমি থিয়েটার নিয়ে বিজি থাকতাম। সুতরাং যখন ফিরে এসেছি তখন যে এবার ক্যামেরার লোকেদেরকে জানিয়ে দেবো এরকমও হয়, এরকমও কোনো ব্যাপার ছিল না। কিন্তু ফরচুনেটলি এগেন আই ডোন্ট বিলিভ অন ফরচুন, আই বিলিভ অন মানে মানুষের সঙ্গে সম্পর্ক এন্ড এভরিথিং। কিন্তু দেখলাম যে এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে যারা আছে তারা অ্যাকচুয়ালি আমার সঙ্গে পড়াশোনা করেছে ইউনিভার্সিটিতে, সিনিয়র জুনিয়র সেম ব্যাচ এরকম লোকজন, তারা ইন্ডাস্ট্রিতে এখন ডিরেক্টর আরো অনেক কিছু এন্ড এভরিথিং। আমি যে তাদের ফোন নাম্বার জানতাম বা সবাইকে খুব সবার সঙ্গে খুব যোগাযোগ আছে তেমনও নয়। কিন্তু আমি এদিক ওদিক যখন ওই অডিশনের ইয়ে দেখতাম, আমি অডিশন দিতাম। আমি এখনো লোককে বলি, এখন যখন লোকজন বলে আরে অর্পিতাদি তুমি এসো, তোমার কাজ আছে, যে এই কি ক্যারেক্টার, আমাকে স্ক্রিপ্ট পাঠাবে, এটা অডিশন করে পাঠাই। তুমি কি অডিশন? না, আমি মনে করি অডিশন দেওয়া উচিত। আরে আমি আগের কাজটা করেছি, সেটা একটা ক্যারেক্টার ছিল, এই ক্যারেক্টারটা যদি ফিট ইন কিনা সেটা দেখে নে, ঠিক আছে, তো আমার কোনো অসুবিধা নেই অডিশন দিতে। মানে আমি এগুলো নিয়ে ভীষণ স্পোর্টিং, এবং আমি এগুলো ওই ভীষণ প্রফেশনাল, এন্ড আই অলওয়েজ লাইক টু মানে সি ইট ইন ফ্রম আদার সাইড, যে আমি যদি ডিরেক্টর হতাম বা কাস্টিং ডিরেক্টর হতাম, আমারও তো মনে হতো যে আরে ওই ক্যারেক্টারটা করেছে, কিন্তু এই ক্যারেক্টারটা পারবে কি এই অ্যাক্টর, তাহলে একবার দেখে নি। তো আমি সেই রকম ভাবে, আর আমি ডিরেকশন নিয়ে পড়াশোনা করেছি ইউনিভার্সিটিতে আর কি, তো আমি এই পার্সপেক্টিভটা সবসময় দেখি আর কি। ওরকম ভাবে আমি অডিশন দিতাম, এবং মানে ফোনে অডিশন দিতাম বা ইয়েতে অডিশন দিতাম, ওরকম ভাবে। ওই অডিশন দিতে দিতেই সামহাও কোথায় কিভাবে মানে এই লিঙ্ক আপ গুলো হয়ে গেছে আর কি। এসআরএফটিআর কোনো একজন লোক জানতে পেরেছে যে আমি থিয়েটার করি, থিয়েটার আর্টিস্ট। কিভাবে যে এসআরএফটিআর খবর পেলাম জানি না, কোন একটা অডিশন দিয়ে বা গিয়ে আমাকে ওরা খুঁজে নিল। এবং এমনি মানে মেন স্ট্রিমেও একজন কাস্টিং ডিরেক্টর আমার এক ফোন নাম্বার কোনো একটা ডেটাবেস থেকে পেয়েছিল, আমাকে ডাইরেক্ট ফোন করে আমাকে বলছে, হ্যালো আমি এসবিএফ থেকে ফোন করছি, তো আমি এরকম, এই বাদে আমি এই নামগুলো নিতে পারবো তো এসবিএফ? হ্যাঁ, তোমার দরকার পড়লে কেটে দিও। হ্যাঁ, কাটার কিছু নেই, হ্যাঁ ইউটিউব চ্যানেল তো নেওয়া যেতে পারে। And otherwise also, like, it's a feel like, we talk about it, it's a very personal conversation. হ্যাঁ, তো এবার ওখান থেকে ফোন করে আমাকে বললো যে এরকম আমি এসবিএফ থেকে ফোন করছি, আপনি কি অর্পিতা দে? আমি বললাম হ্যাঁ। আমি না চমকে যাই যে কোনো ফেক কল বোধহয়। আমি বলছি হ্যাঁ, মানে কেন বলুন তো, কি ব্যাপার? বলছে না, আপনার ফোন নাম্বারটা পেয়েছি আমরা, তো এরকম একটা জেনারেল অডিশন আমরা নিয়ে রাখবো ফর আওয়ার মানে ওই অ্যাক্টর ব্যাংকিং করছি আমরা, তো আপনি যদি সময় করে আপনি যদি আসেন, একটু আসবেন। বিশ্বাস করো আমি এতটাই মানে ইনফর্মাল অ্যাক্টর, আমি জানিও না যে কি পরে অডিশন দিতে যেতে হয়, কি করতে, আই হ্যাড নো ক্লু। আমি মানে কোনো অডিশন যেখানে দিয়েছি ক্যারেক্টারটার জন্য যেরকম করে সাজতে হয়, কোনো ক্যারেক্টারে শাড়ি পরতে হয় তো শাড়ি পরেছি, কোনো ক্যারেক্টার চুড়িদার পরতে হয় তো চুড়িদার পরেছি। এটা জেনারেল অডিশন দেওয়ার জন্য কি সাজতে হয়, কি মেকআপ করতে হয়, আই হ্যাড নো আইডিয়া। তো আমি তো চলে গেছি এমনি, আমাকে দেখেও তারা বলছে আর ইউ রেডি? হ্যাঁ, আমি তো জানি না কি করবে, এরকম একটা স্ক্রিপ্ট দিয়েছে, তো বললাম। এবার যথারীতি আমি স্ক্রিপ্টটা করার পরে আমার অন্য মানে কাস্টিং ডিরেকশনের ওই টিমটার যে হেড আর কি, সে এসে বলেছে ইউ আর আ ভেরি গুড অ্যাক্টর অ্যান্ড তো উই রিয়েলি মানে উই ওয়ান্ট ইউ টু কাম টু আওয়ার মানে আমাদের এখানে থাকুক তোমার নামটা। তো ওই থেকে মোটামুটি এইটা শুরু আর কি। এবার
এসবিএফ এ যেটা হয় ওখানে দুটো প্রোমো অ্যাডও করেছিলাম আমি। আমি দেখেছি, ওটা খুব ভালো লেগেছিল। হ্যাঁ, তো ওই প্রোমো অ্যাডটা হইচইয়ের 7 ইয়ার্স সেলিব্রেশনের একটা প্রোমো অ্যাড, তো ওটা লিড করেছিলাম আমি। তো ওই প্রোমো অ্যাডটা করার পরেও অ্যাকচুয়ালি অনেক অন্য প্রোডাকশন হাউস থেকেও আমাকে আর কি যোগাযোগ করে অ্যান্ড এভরিথিং। তো সুরিন্দর, প্রমোদ, এইসব প্রোডাকশন হাউসগুলো থেকে আমার সঙ্গে যোগাযোগ হয়, লোকজন ফোন করে। তো এবার সেই সবের মধ্যে আমি অ্যাকচুয়ালি মানে এভরিথিং জাস্ট কেম, মানে ওয়েন্ট উইথ দ্য ফ্লো। আমি অ্যাকচুয়ালি অত কিছু কত প্ল্যান করে স্ট্র্যাটেজাইজ করে কিছু না, অ্যাকচুয়ালি আমি জানিও না কিভাবে কি পিআর সামলাতে হয়। আমার ওই ইনস্টাগ্রামের ফলোয়ার টলোয়ার নেই, কিন্তু খুব খারাপ অবস্থা। হ্যাঁ, ফেসবুকেও বোধহয় 5,000 টা ফলোয়ার আছে নাকি সন্দেহ, মানে খুব খারাপ। ওইসব নিয়ে তো আমি কিছুই জানি না, শুধু দেখি যে লোকজন আর কি খুব প্রেস করে, যারা পরিচিত হোক অপরিচিত হোক লোকজন মেসেঞ্জারে এসে আমাকে অপরিচিত লোকজনেরা যোগাযোগ করে এবং ওই মানে টিপিক্যাল কিছু উফ ইউ আর ভেরি বিউটিফুল এই ধরনের কিছু গুলোকে একটু ইগনোর করলে আদারওয়াইজ লোকজন সেন্সিবলি আমাকে প্রেস করে বা আমাকে অনেক ভালো ভালো ক্রাফটের একটা প্রশংসা করে এন্ড অল। বাট ইন দ্য মিন টাইম আমি বলছি, যতক্ষণ না এরকম ভাবে আর কি একদম মেইন স্ট্রিমে আমাকে ডাকা হলো এবং আমি কাজ করতে শুরু করলাম আবার, এটা তো খুব কম দিনই হয়েছে, মানে 1.5 বছর আর। হ্যাঁ, মানে তুমি এসছো 2020 বাট সেই একটা 1.5 বছর 2 বছর তো না, 2020 তে এসেই তো কোভিড। এক্স্যাক্টলি 1.5 বছর তো কোভিডেই বেরিয়ে গেল। এক্স্যাক্টলি। তো ওইটার পরে না আমি এদিক ওদিক যেরকম মানুষ পায় যা পায়, এই কাস্টিং ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ কর, ওই কাস্টিং এরকম করে এরকমও হয়েছে যে অদ্ভুত সব অফার, মানে সে ভাবা যায় না এমন। আমি না অবাক হয়ে যাচ্ছি যে আরে আমি তো একটা, এমনও নয় যে আমি সবে ইন্ডাস্ট্রিতে এসেছি, খুব কম বয়স আমার, ইউ নো হোয়াট আই মিন, মানে খুব যে একেবারে একদম বাচ্চা মেয়ে এরকমও নয়। আমি একটা মানে আই এম লাইক, শুধু আমার অভিনয় এবং আমার কাজ, এটার জন্যই আমাকে লোকে খুঁজে বের করবে এবং আমাকে দিয়ে আমার সঙ্গে কাজ করবে। তা সত্ত্বেও এই সমস্ত লোকজন বলছে যে এখানে দেখা করা, ওখানে হোটেলে ডাকছে লোকজন। হ্যাঁ, মানে লোকজন বলছে যে আমার সঙ্গে বেড়াতে চলো, আমরা এরকম। হ্যাঁ, আবার আমি যখন বলছি দেখো এইরকম ধরনের কথা, মানে ইজ দিস আ স্ট্যান্ডার্ড নর্ম না? মানে আমরা যারা বাইরে থেকে ইন্ডাস্ট্রিটাকে দেখি, অনেকে আমি জানি না, মানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম জগতের সাথে যুক্ত, মানে এগুলো খুব অস্বস্তিকর, মানে শুনতেও, মানে খুব মানে একটা মানে শিক্ষিত ব্যাকগ্রাউন্ড থেকে যারা আমরা আসি, একদম, এবং মানে আনকালচারড মানে একটা ইয়ে লাগে, এবং ইন্ডাস্ট্রি এই জন্য অনেকটা একটা ইমেজটাও সাধারণ মানুষের কাছে খুব ভীষণ ফর নাথিং, মানে এটা অ্যাকচুয়ালি করা দরকারও নেই। আমি তোমাকে বলছি, ইভেন আমি যখন বলছি ভেরি কুল, মানে আই ফেল্ট আনকমফোর্টেবল, মানে because I know you very well. Yeah, মানে এটা শুনতে আমার মানে অ্যাকচুয়ালি আমি চাই না শুভদীপ এগুলোতে মানুষ আর আনকমফোর্টেবল থাকুক। না, এই জন্য যে না, আমি যে বললাম যে আমি খুব অনেস্ট আমার এক্সপ্রেশনটা দিলাম, because I know you and I know your craft, and when it happens with মানে কারোর সাথে যাকে তুমি খুব ভালো করে চেনো, মানে the expression is different to যাকে তুমি হয়তো চেনো না, এবং 99% পিপল আমি চিনি না যাদের সাথে এরকম হয়। একদম এন্ড আই এম টেলিং ইউ, মানে তোমাকে আমি কিছু একটা মানে একটা সাংঘাতিক কথা আমি তোমাকে একটা কোট আন কোট বলছি, মানে এরকমও শুনেছি আমি যখন জিজ্ঞেস করেছি যে এরকম ধরনের কেন এগুলো আসছে, মানে কেন এগুলো বলছেন আমাকে কেন বলার দরকার কি আছে? আমি তো এরকম নয় যে আমি বিশাল মানে একটা কি বলবো হিরোইন হতে এসেছি, আমার একটা আমার তো, আমি বলছি ওরকম যদি কেউ চায়, মানে সবসময় এরকম ভাবেই কেন মানুষকে করতে হবে? তখন এরকম আমি শুনেছি যে এগুলো সবাই করে, এগুলো এমন কিছু বিরাট ব্যাপার না। হ্যাঁ, এটাকে তুমি এত বড় করে দেখো না, সবাই করে, এত লোক, এত ভালো ভালো অভিনেত্রী চারিদিকে, ইভেন কোট আন কোট আমি তোমাকে বলছি এই কথাও বলেছে, সবাই করে, ভালো অভিনয় করে বলে কেউ সন্দেহ করে না। আচ্ছা, কিন্তু কাজ পাওয়ার জন্য সবাই করে, তারপর ভালো অভিনয়টা করে, তখন মানুষ আর জাজ করে না। ক্যান ইউ ইমাজিন?
মানে তোমায় ভালো অভিনয়টা করতে হবে, কিন্তু কাজ পাওয়ার জন্য আবার এই পদ্ধতিগুলো করতে হবে। মানে আমি জানি না এই কথাগুলো কোথায় গিয়ে পৌঁছবে বা কোথাও কোনো কিছু চেঞ্জ করবে কিনা। আই ওয়াজ অলওয়েজ বি মানে আমি খুব ঠোঁটকাটা, খুব পরিষ্কার কথা বলি আমি। আর আমার সবসময় মনে হয় যে আমার এমন কিছু কথা আমার বলা উচিত সবসময় সব জায়গায়, যাতে মানুষের একটু হলেও কোনো উপকারে লাগতে পারি। কোনো মানুষ কোথাও একটু অ্যাওয়্যার হলো, একটু নড়ে বসলো, একটু খারাপ লাগা থেকে একটু কিছু সামাজিক কোনো উন্নতি করতে পারলাম। দেখো, আমরা সবসময় স্বপ্ন দেখি ইউটোপিয়ার। আমরা জানি ইউটোপিয়া কখনো বাস্তবে সম্ভব নয়, কিন্তু ইউটোপিয়ার কথাটা, কনসেপ্টটা তো আমাদের এই জন্যই এসেছে যে ওরকম একটা জগৎ আমরা চাই। একটা আশা বা একটা হোপ, এটা নিয়েই তো আমরা বেঁচে আছি উইথ অল দ্য চ্যালেঞ্জেস অ্যারাউন্ড আস। আমার কাছে এই হোপটা ভীষণ প্রয়োজনীয়। হ্যাঁ, এবং আমি এই হোপটা নিয়েই আমি সারা জীবন থাকতে চাই। আমি জানি বাস্তবটা অত সহজ নয়, অনেক কিছুই সম্ভব নয়, কিন্তু এর বাইরে আর কিছু আমি ভাবতেও পারি না। মানে কি ভেরি ক্রুড মাইন্ডসেট। হ্যাঁ, মানে বাট এরা কি শিক্ষিত একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে যারা বলছে? মানে আমি তো তোমাকে নাম বলতে পারবো না, কিন্তু অবভিয়াসলি ও দে আর ওয়েল এস্টাবলিশড, ওরা মানে সারাউন্ড আছে, মানে ওরা কাজকর্ম করে খাচ্ছে, লোকজনের সঙ্গে রোজ যোগাযোগ হচ্ছে, দেখা করছে, মানে কাজের মধ্যে একদম ইন্ডাস্ট্রিতে কাজের মধ্যে আছে তারা, those kind of people. But the good part is, এখন আমি যখন একদম এগুলো বাদ দিয়ে প্রপার লোকে জানতে পেরেছে কাজ করতে পারে, কাজের জন্য কে ডাকো, এরকম জায়গায় যখন আমি কাজে যাই, তখন দেখি সেখানে কোনো একটা অন্য অ্যাসোসিয়েটেড কাজে সে যুক্ত আছে এবং সে কিন্তু আমাকে দেখে আর এগুলো বলতে পারে না। আচ্ছা, একই মানে সেম ইন্ডিভিজুয়াল যে এই ক্রুড প্রপোজালস গুলো করেছে, হ্যাঁ, সে আমি তার দিকে দেখে হাই হাউ আর ইউ, কেমন আছো, ভালো আছো, এই একদম ডাইরেক্ট এরকম করি, সে কিন্তু আর এই কথায় যেতে পারে না। এবং সে দেখে একটু চমকেই যায়, মানে ইউ নো যে আহা কি করে কি বৃত্তান্ত। বাট এভরিবডি নোজ। ইভেন আমি একদম পরিষ্কার করে এই কথাগুলো বলেছি, দেখো আমি তো কাজই করি, আমি শুধু অভিনয়টাই করতে পারি ভালোভাবে। অফকোর্স আমি আরো অনেক কিছু আমার সেন্স আছে, বাট আমি অভিনয়টাতেই চুজ করেছি টু বি অ্যান অ্যাক্টর অনলি। তো সেই জায়গা থেকে আমি না গুড মর্নিং, গুড নাইট, কেমন আছো, ভালো আছো, চলো একটু বসি, এগুলো করতে পারি না। আমি জানি না, আমার সাথে অত মানে আমার সেই সময়টা মনে হয় আমার বাড়িতে বসে একটু পড়াশোনা করলে কাজে দেবে, বা একটা ভালো সিনেমা দেখলে কাজে দেবে, আমার ক্রাফট নিয়ে একটু ক্রাফট ডেভেলপমেন্টে একটু ইনভলভ থাকলে কাজে দেবে। সো দ্যাটস ওয়াই আই ডোন্ট, মানে আমি ওরকম ভাবে অহেতুক সময়ও আমার কাছে অত নেই। হয়তো থাকলে ভালো হতো, তাতে কোনো অসুবিধা মানে মানুষের সঙ্গে দুটো কথা বললে বা ভালো, দ্যাটস হাউ ইউ আর, মানে সেটা তোমার চয়েস অফ মানে ডিসিশন এবং তোমার ভালো লাগার জায়গা। আমাকে লোকজনের যোগাযোগ করার একটাই কারণ থাকতে পারে বা একটাই মাধ্যম থাকতে পারে, সেটা হচ্ছে আমার কাজ। আমি কাজ করতে পারি, আমাকে লোকে ডেকে কাজ করাবে, দ্যাটস অল। ইউ নো হোয়াট আই মিন? মানে রাইট। এর বাইরে আমি আর কিছু জানি না। সেই জন্য আমার কারোর সঙ্গে দেখা হলে আমি বলেই দিই যে আমি আপনার ফোন নাম্বার নিলাম না, কারণ আমি আপনাকে গুড নাইট, গুড মর্নিং করতে পারবো না। আপনি আমার ফোন নাম্বারটা রাখুন, আপনার কাজের দরকার পড়লেই আমাকে আপনি যোগাযোগ করবেন। হ্যাঁ, তো একদম আমি এরকম ডাইরেক্ট কথা বলি যে গিয়ে, আর সঙ্গে সঙ্গে লোকজন বলে না না করতেও হবে না, আই নো কাজের দরকার পড়লে আমরা ঠিক যোগাযোগ করি। আর সত্যি বলছি, রিসেন্টলি মানে এই ঘটনাটা এক্ষুনি একটা ঘটনাটা ঘটেছে বলে বলছি, জয়দীপ মুখার্জি, হি ইজ এন মানে অ্যামেজিং ডিরেক্টর এন্ড অ্যাক্টর অলসো। তো জয়দীপ দার এক ডিরেকশনে আমি ওই করেছিলাম অ্যাডভোকেট অচিন্ত আইচ। আচ্ছা, একদিনের শুট ছিল, খুব মানে টাইমিংটা খুবই কম একটা ক্যারেক্টার, বাট ওই অনেকবার দেখানো হয়েছিল এবং ক্যারেক্টারটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে মেন যে ক্যারেক্টার সুরঙ্গনা মেন ক্যারেক্টারটা করছিল, তার লাইফটা একটা মানে টার্ন হয়ে যাচ্ছে এই মহিলার সঙ্গে দেখা করার পর। তো ওই সেটে গিয়ে আমি ইচ্ছা করে আমার মানে ওটাও একটা আনাদার স্টোরি, মানে আমি যে বয়স আমাকে দিয়েছে ডিরেক্টর, আমি গিয়ে অঙ্ক কষে বের করলাম যে না আমার আরো বেশি বয়স হওয়া উচিত। গিয়ে আমি জয়দীপকে বললাম যে
এই বয়সটা কি করে হয়? উনি তো একজন জেলের একজন মহিলা। তো আমি দেখেছি এটা কাজটা। আমি বয়সটা তো আমার এমনি মনে হচ্ছে 10-15 বছর বেশি হওয়া উচিত। এরকম ফ্লোরে এসে কোনো অভিনেত্রী নিজের বয়স বাড়িয়ে দিচ্ছে এরকম তো আমরা জানি না। তুমি দাও একটা শর্ট দিয়ে দেখি, একটা শর্ট দিই, তারপর যদি আপনার পছন্দ না হয় আমি কমিয়ে নেবো আবার বয়স। হ্যাঁ এগুলো না এরকম ব্যাপার না, হ্যাঁ কমিয়ে নেবো বাড়িয়ে নেবো, হ্যাঁ কি আছে, এগুলোই তো করি আমি, তো দেখা যাক। তো ফার্স্ট শটটা দিয়েছি, আর জয়দীপ মানে দেখতে পাচ্ছি না জয়দীপ আমাকে মনিটরে দেখছে। আর জয়দীপ খুব তাড়াতাড়ি কাজ তোলে। জয়দীপ ইয়ে হচ্ছে এটা পারফর্মিং আর্ট, এরকম বেশি খাটানো যাবে না। প্রথম 2-3টে শটে যেটা আসছে সেটাই হচ্ছে বেস্ট শট হয়। তো জয়দীপ ফার্স্ট শটটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে মানে দূর থেকে কোথাও একটা ইয়েতে বললো, কি বলে মাইকে বললো ওকে শট। আমি বললাম ওকে শট জয়দীপ দা, আমি তো দেখতে পাচ্ছি না, যে ওকে শট জয়দীপ দা এটাই রাখবো? একদম, এটা আর সেকেন্ড শট হবে না, পাক্কা আছে শট, আর এটাই কন্টিনিউ করো, একদম ওকে শট আছে। ব্যাস এবার আমি ওইটাই ইয়ে করলাম। আর মানে অ্যাডভোকেট অজিত যিনি এখনো লোকজন আমাকে ফোন করে বলে যে দে হ্যাভ ওয়াচড দ্য ইয়ে, এবং ও আলাদা করে লোকজনের চোখে পড়েছে আমার অভিনয় এভরিথিং। তো তারপর জয়দীপের সঙ্গে আমার আবার দেখা হয় তালমার রোমিও জুলিয়েটে অভিনয় করতে গিয়ে। জয়দীপ ওয়াজ মাই মেন কো অ্যাক্টর। তো ওখানে জয়দীপের সঙ্গে আমার দারুণ বন্ধুত্ব হয়, প্রচুর গল্প হয় এন্ড এভরিথিং। যেদিন লাস্ট আমাদের শুট, জয়দীপ যাচ্ছে, যেতে যেতে আমি বলছি জয়দীপ টাটা বাই, আবার দেখা হবে, আর তোমার ফোন নাম্বার নিলাম না, মানে ওটা আপনি থেকে তুমি হয়ে গেছে, জয়দীপ আমাকে তুই বলা শুরু হয়ে গেছে, ওরকম হয়ে গেছে আর কি। তোমার ফোন নাম্বার নিলাম না কিন্তু, কারণ আমি তো গুড নাইট গুড মর্নিং করতে পারবো না তোমাকে, তো তোমার ফোন নাম্বার আমি নিলাম না। জয়দীপ আমি যেতে যেতে তাকিয়ে বললো, তুই আমার ফোন নাম্বার নিবি না, তোকে আমি ফোন নাম্বার দেবো না, তোর ফোন নাম্বার আমি খুঁজে নেব, তোকে আমি খুঁজে নেব, তুই আমাকে খুঁজিস না। হ্যাঁ, এবং এটা আমি তোকে বলে গেলাম, একদম এটা আমি তোকে বলে গেলাম, তুই এটা মিলিয়ে নিস। বলে জয়দীপ চলে গেল বাই করে। হ্যাঁ, তুই চিন্তা করছিস, তোকে আমি খুঁজে নেব করে চলে গেল। সেদিন আমি স্টেজ রিহার্সাল দিচ্ছি, আমার একটা নতুন নাটক আসছে 29th of December, ফার্স্ট শো একাডেমিতে হবে। ওটা স্টেজ রিহার্সাল থেকে বেরিয়ে দেখছি একটা ফোন এসছে আননোন নাম্বারে, আমি জানি না। তারপরে হোয়াটসঅ্যাপে গিয়ে দেখি আমাকে লেখা ভেরি আর্জেন্ট, whenever you're free give me a call। তারপর ওপরে হোয়াটসঅ্যাপের ওখানে নাম দেখি জয়দীপ মুখার্জি। আমি বলছি বাবা এটা আবার কোন জয়দীপ মুখার্জি? আমি ফোন করেছি, ফোন করতে বলছে জয়দীপ মুখার্জি মানে জয়দীপ দা? বলছে আমি তোকে বলেছিলাম না আমি তোকে খুঁজে নেবো। I was like, wow, thank you, so sweet of you। বলছে না so sweet of you না, তুই বল কবে কবে তোর টাইম আছে, আমি একটা নতুন কাজ করছি, হ্যাঁ এরকম তোকে আমার লাগবে, শান্তিনিকেতনে শুট আছে, কলকাতায় শুট আছে, তুই এই দিন থেকে এই দিন আমাকে ডেট দে, তুই যে ডেটটা দিবি সেই অনুযায়ী তোর স্কেডিউল হবে। I was like, wow, মানে আমি বলছি যে এরকম কিন্তু খুব কম হয় যে ডিরেক্টর নিজে ফোন করছে। সবসময় কি হয়, অ্যাক্টরদের ডিরেক্টর টিমের লোকজনেরা ফোন করে, দিয়ে অ্যাক্টরদের সঙ্গে কথা বলে। জয়দীপ দা আমার ফোন নাম্বার কোথায় জোগাড় করে, ফোন করে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাকে ডেকে পাঠালো যে ওটা লুক সেটেড হবে সামনে 2 সপ্তাহের মধ্যে। তো ডেকে পাঠালো যে তুই এই কাজটা করছিস, তোকে আমি খুঁজে নিলাম, এবং তুই এই ডেটগুলো বল তোর কোন ডেটটা হবে, এই ডেট হবে। বলছে ঠিক আছে, সেই মতোই তোর স্কেডিউল হবে, আর তুই এগুলো ব্লক কর, আর কোনো কাজ নেই। মানে আমি তোমাকে এই জন্য এটা উল্লেখ করে দিচ্ছি এক্সাম্পল, যে মানে কাজ ভালো কাজ মানুষগুলো কিন্তু আছে ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ মানে ভালো খারাপ মিলিয়ে আছে। দ্যাট ওয়াজ মাই পয়েন্ট, যে জয়দীপদার মতো মানুষও আছে ইন্ডাস্ট্রিতে, এবং এরকম মানুষই কিন্তু বেশি। এটাও একটা ইতিবাচক একটা জায়গা, এটাও একটা মানে এটা খুব দরকার এই জিনিসগুলো, এগুলো জানানোটাও আমার খুব দরকার অডিয়েন্সের, যে এই জয়দীপদার মতো মানুষও আছে যারা শুধুমাত্র কাজটা নিয়েই সিরিয়াস। মানে বাজে জিনিস বা বাজে খবর খুব তাড়াতাড়ি ছড়ায়, তো হ্যাঁ কিন্তু ভালো খবরগুলো জানানো আছে। হ্যাঁ এক্স্যাক্টলি। এবং আমি সবসময় মানে এই কথাগুলো এই জন্যই বলি, খারাপের সঙ্গে ভালো বা ভালোর সঙ্গে খারাপ, মানুষের দুটো জিনিসই প্রিপারেশন নিয়ে থাকা উচিত। যে সবাই লড়াই করছে, প্রত্যেকের নিজস্ব গল্প আছে, এটা আমার গল্প, অন্য লোকেরও অন্য গল্প আছে, কিন্তু কিছু কিছু জিনিস খুব বেসিক, সেগুলো কখনো চেঞ্জ হয় না। and people shouldn't change that part also, মানে একটু ধৈর্য ধরে থাকতে হবে। আমারও কখনো কখনো মনে হয়েছে, মানে টু বি ভেরি অনেস্ট, যে হয়তো এটাই পদ্ধতি, তাহলে একটা চান্স নিয়েই ফেলি, তাহলে একটা কখনোই যে মনে হয়নি এমন নয়, কিন্তু
মনে হতো যে আমার কি বাজে, আই এম আ সিঙ্গেল মাদার অফ মানে একটা বাচ্চা মেয়ে, এবং আমি পুরো একা সব দায়িত্ব নিচ্ছি। আমার বাবা রিটায়ার্ড পার্সন, আমার বাবা যে বিশাল পয়সা এরকমও নয়, ভীষণ মধ্যবিত্ত মানুষ আমরা, শুধু পড়াশোনা আছে, এক গাদা নলেজ আছে, শিক্ষা আছে। তো আমারও অনেক সময় মনে হয়েছে যে তাহলে বোধহয় এটাই পদ্ধতি ইন্ডাস্ট্রিতে ঢোকার, তাহলে কিছু একটা চান্স নিয়ে ফেলি। তারপরে মুহূর্তে মনে হয়েছে আরে আমার এত দিনকার এত প্র্যাকটিস অফ বিং অনেস্ট, বিং ইন আ প্রপার ওয়ে, কঠিন রাস্তা, কিন্তু এটাই রাস্তা। আমি এরকম ভাবি, এই রাস্তাটা সহজ নয়, এই রাস্তাটা ঠিক নয়, কিন্তু আমার এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। এটাতে আমার অনেক রকম ক্ষতি হতে পারে, কিন্তু এটা ছাড়া তো আর কোনো রাস্তা আমার জানা নেই, কারণ এটাই হচ্ছে প্রপার ওয়ে। এই ম্যাচুরিটিটা তো সবার থাকে না, ইটস নট আ ইজি থিং। যেটা তুমি বললে, হয়তো তোমার জীবনে যা ঘটনা ঘটে গেছে সেটার মানে পার্সপেক্টিভ থেকে তোমাকে একটা অন্য রকমের স্ট্রেংথ দিয়েছে, পেশেন্স এসেছে, তুমি একটা জিনিস আমি করেছি আর এটার মধ্যে মাথা নিচু করব, মানে কোথায় কোথায় আমি কি কি লড়াই করে ফেললাম। কানাডা থেকে একটা বাচ্চা 8 মাসের নিয়ে চলে এলাম, হ্যাঁ, মানে আর আমি এইটার সঙ্গে কম্প্রোমাইজ করব? এন্ড আমার বাবা আর কি ভীষণ আর কি মানে প্রচন্ড কি বলবো, অনেস্ট খুব আন্ডারস্টেটমেন্ট হবে আর কি, প্রচন্ড উইল পাওয়ার। I have never seen him to be very strong-willed, ভীষণ strong and will power প্রচন্ড। I have never seen him to be মানে প্রচুর ঘটনা ঘটেছে, এখনো ঘটছে, কোনোদিন আমি দেখিনি যে বাবা জাহাজটাকে থামিয়ে দিয়ে বলছে যে আর পারছি না। হ্যাঁ, তো এবং সবসময় কোনোদিন হেরে যায়নি, এবং সবসময় ঠিক রাস্তাটা, ঠিক রাস্তাটাই, একটু এদিক থেকে ওদিক হয়নি একদম, এবং একটু এদিক থেকে ওদিক হয়নি। কোনো দিন দেখিনি কোনো শর্টকাট, কোনো মানে সো কল নেগেটিভ রাস্তা কোনোদিন চুজ করেছে। আর আমি আমার বাবার ভীষণ আর কি মানে কাছের, এবং আমার কাছে আমার বাবা ভীষণ অ্যাডমায়ার করি আমার বাবাকে। তো সেইখান থেকে আমি আমার এটা মনে হয়েছে যে এত পড়াশোনা করি, এত করি, এইগুলোর সঙ্গে কম্প্রোমাইজ করব, কি হবে আমার? আর আমার বাবা আর একটা কথা বলে যে সর্বহারাদের কোনো কিছু হারাবার ভয় থাকে না। তুমি সর্বহারা, কি হারাবে তোমার? যা পাচ্ছ সেটাই গেন। খুব পজিটিভ কথা, সবকিছু উইন-উইন সিচুয়েশন। খুব মোটিভেটিং কথা। হ্যাঁ, তো এই সবগুলো আপলিফট করে দেয় একটা মানুষকে, মানে খুব জোর দেয়। মানে আজকাল তো অনেক কিছু মানুষ পায়, কিন্তু মনের জোর পাওয়াটা মানে কেউ যদি দেয় সেটা একটা বিরাট বড় জিনিস। মানে আমি মনে করি এর থেকে বড় অ্যাসেট পাওয়াটা খুব মুশকিল। আর এখন আমরা এমন একটা সোসাইটিতে বাস করছি শুভদীপদা, মানে মানুষ নিজের মতো করে লড়াই করে, এবং মানে মনটা তো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। শরীর তো তুমি ওষুধ খেয়ে ঠিক করতে পারবে, আর আজকাল মানে প্রাণ খুলে কথা বলাটাও খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে মানুষের থেকে, হয়ে যাচ্ছে। এবং কোথা থেকে কি কি অ্যাংজাইটি, কালকেই আমার সকাল থেকে কি একটা অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছিল। আসলে অনেক কিছু সাপ্রেস করা থাকে তো ভেতরে, মানে ওইটাই মানে আমার ওয়ান অফ দ্য রিজনস আমি অর্পিতা এই পডকাস্টটা শুরু করি। মানে আমি তখন সিডনিতে থাকতাম, একলা ছিলাম, তো বললাম যে ঠিক আছে আবার নিজের ফোন থেকে শুরু করেছিলাম। জার্নিটা শুরু হোক মানে একটা কথা বলা, এবং আমার নিজের সেলফ ডিসকভারি প্রসেস এটা। মানে আমার নিজের কাছে অনেক প্রশ্ন থাকে যেটা হয়তো আমি নিজের থেকে উত্তর পাচ্ছি না বা অনেককে জিজ্ঞেস করতে পারি না। তো ইটস আ ওয়ে দ্যাট আই বিকাম ভেরি ভালনারেবল। I am what I am. I don't want to project what I am not to my audience, to whoever it is. তো মানে সেখান থেকে আমি যে শুরুটা করলাম, এই যে কথা বলা, একলা ছিলাম, একলা থাকতাম, তার একটা আলাদা পেন, ইউ উড রিলেট টু ইট। মানে দীর্ঘকাল বাইরে ছিলে, তো সেখানে মানে ডিপ্রেসিং, বিদেশে থাকা লোকের এখান থেকে দেখে মনে হয় যে সবকিছু আছে, কিন্তু কি নেই সেটা লোককে বোঝানো যায় না। হ্যাঁ, আমি বলতাম যে সবাই ভাবে এখান থেকে গিয়ে একটা সোনার সিড আমরা খুঁজে, আর ওখানে যেন মানে ওখানে খরচা নেই, শুধু ইনকাম আছে, আমরা এরকম নাড়াই আর গাছের থেকে ডলার পড়ে, ডলারগুলো পড়ে, আর ওখানে ভীষণ হ্যাপেনিং লাইফ, কিন্তু কি যে ডিপ্রেসিং, কি যে ডিপ্রেসিং। সব কাজ যখন নিজেকে করতে হয় তখন আর ভালো লাগে না। তো ওই থেকে আমি শুরু করেছিলাম, এন্ড তখন আমি ভাবলাম কলকাতা যখন এলাম অনেক বছর পর, যে এইটাকে আবার শুরু করি। এর থ্রুতে আমি অনেকের সাথে পরিচিত হচ্ছে, অনেক মানুষকে চিনছি, অনেক লোকের সাথে আলাপ হচ্ছে, এবং তাদের সবার থেকে কিছু না কিছু আমি মানে শিখছি, এবং সেই গোল্ড নাগেটস গুলো আমাকে হেল্প করছে আমার
জীবনটাকে আরো বেশি ভাবে উপলব্ধি করা। একদম। সো দ্যাট ইজ মাই মেইন রিজন যে আজকাল মানুষের সাথে কথা খুব কম বলে। আমরা বাই ডিফল্ট হোয়াটসঅ্যাপ করি বা এটা করি, বাট এই জাস্ট একটা ফোন করলাম, এত ভাবি আমরা কাউকে ফোন করা বা কথা বলতে গেলে, তখন বললাম যে লেট মি try to like break my own barrier, make myself uncomfortable, and সেই থেকে শুরু করলাম। এবং আমি পার্সোনালি খুব গেইন হয়েছে। আমি বলি যে আই এম ডুইং ইট ফর মাই ওন সেলফিশ রিজন। এবং প্রত্যেক গেস্ট ইনক্লুডিং ইউ যারা আমাকে মানে আমার শোতে আসেন, মানে আই এম রিয়েলি সো থ্যাঙ্কফুল টু দেম বিকজ ইট ওয়ার্কস লাইক মাই থেরাপি। দিস ইজ ভেরি থেরাপিউটিক। মানে কথাই তো বলা হয় না, কোথায় বসে আর কথা বললেও খুব কারণের কথা, মানে ইট বিকাম ভেরি ট্রানজাকশনাল। মানে কাজের কথা ছাড়া আর কেউ মানে খুব মানে বাকিটা এডিট হয়ে যায়। সত্যি আমি বলছি যে আমি ভীষণ মানে সো ফার ইউ হ্যাভ ফিগারড আউট অলরেডি আই থিংক যে ইউ আর ভেরি ওপেন, মানে ওপেন হার্টেড পারসন। আমার সবথেকে বেশি যেটা আমার মনে হয় যে সবার স্টোরিগুলো একটু জানানো উচিত, কারণ তাহলে মানুষের একটু সুবিধা হবে যে আমি একা নই। হ্যাঁ, এবং এই জায়গা এরকম সিচুয়েশন হলে এইভাবে আই ক্যান মানে ওয়ার্ক অন দ্যাট, অর আমি এই হার্ডল গুলো এইভাবে পেরোতে পারবো। এই জিনিসগুলোর জন্য আমার মনে হয় এই জিনিসগুলো যে আমার মনে হয় যে মানুষের একটুখানি জানানো উচিত এন্ড এভরিথিং, সবাইকে সবকিছু। তো সেই জায়গা থেকে আমারও মনে হয় মাঝে মাঝে, আমি বলছি তোমাকে যে উফ আর ভালো লাগে না চুপ করে বসে থাকি, আমারও মনে হয়। এবং সেটা সেলফ সাইলেন্স, অ্যান্ড আই অলওয়েজ ওয়ার্ক অন মাই সেলফ, অলওয়েজ আই ফিল লাইক যে সবসময় একে বিচার করি ওকে বিচার করি, কিন্তু নিজের কথাটা কখনো নিজের থেকে একটু বাইরে গিয়ে দাঁড়িয়ে দেখা হয় না যে আমি কি এটা ঠিক করছি, বা আমার কি এটা নিয়ে নিজের জন্য একটু কাজ করা উচিত। শুধু কি লাভ হবে তা নয়, আমার ভালো থাকার জন্য এইটা নিয়ে কি একটুখানি ভাবা উচিত। এইটা না খুব কম করে লোকজন, এবং আমি এটা সব সময় এই প্রসেসটা আমার চলে। শুধু নিজের কাজ ঠিক হয়েছে নাকি তা না, নিজের মানুষ হিসেবে যে এই কাজ এটা কিভাবে করবো, ওটা কিভাবে করবো, সবসময় বাইরে বেরোই, বেরিয়ে নিজেকে দেখি। আমি যে এই লোকটার সঙ্গে এটা করলাম, কোন একটা পার্সোনাল রিলেশনশিপে কোনো কিছু হয়তো ওয়ার্ক করছে না, বন্ধু বান্ধব বা কোনো কিছুতে, তখন আমি সবসময় অন্যদিকে তাকিয়ে ভাবি, অন্যদিকে গিয়ে যে এই জিনিসটা কি আমি ঠিক করেছিলাম, বা ওখানে থাকলে কি আমি এটা নিতে পারতাম, বা এতটা কি অন্য মানুষ নিতে পারে। এগুলো আমি সবসময় কাজ করি এগুলোর উপরে। তো সেই জন্য আমারও এই কথা বলার জিনিসটার খুব দরকার পড়ে, এবং নিজের জন্য এবং অন্য লোকের কথা শোনাও। মানে আমি খুব লিসনারও, আমি ভীষণ, আমার খুব ভালো লাগে লোকের কথা শুনতে, and that is part of my job also. মানে I am an actor, I have to be observer. আমার সবসময় ওই কাজটা, আমার প্র্যাকটিসটা চলে যে মানুষের কথা শোনা, মানুষকে দেখা, মানুষকে উপলব্ধি করা, মানে শুধু মানে কি বলবো স্টাডি করা নয়, feel that person also. হ্যাঁ, যে what does he feel like, what মানে how is he feeling, what is the reason he is feeling like that or she is feeling like that. ওই লেয়ার্স গুলো আমার খুব জানার দরকার পড়ে, এবং আমি ওগুলো সব সময় ওগুলোর উপর আমি কাজ করি, ওর মধ্যে থাকি। সেই জন্য এই কথা বলা জিনিসটা খুব জরুরি। আর মানে এটা খুবই অদ্ভুত ব্যাপার যে আমাদের এই চ্যানেল করে করে কথা বলতে হচ্ছে, কারণ কোনো মানুষের কোনো মানে কোনো সময় নেই কারোর জন্য কেউ ইয়ে করা। সবসময় ভাবে এর সঙ্গে দেখা করবো, কোনো কি দরকার আছে? দরকার তো না, দরকার নেই যখন এটা কাটিয়ে দিয়ে, এই যে কাটিয়ে দিয়ে এই কথাগুলো ডেটাটাকে কনজার্ভ করে নিয়ে, এটাকে কনজার্ভ, এই যে কাটিয়ে দে, বাদ দে, ও জানে দে, এই কথাগুলো এসেছে কিন্তু এগুলো থেকে যে কাটা, মানে না, I can understand. এই কথাটাতে আমার খুব অদ্ভুত লাগে যে আরে হ্যাঁ দরকার নেই, এক্ষুনি কোনো কাজে লাগছে না, কিন্তু তাই বলে কথা বলার মধ্যে একটা বা দেখা করার মধ্যে একটা সিচুয়েশন হয়েছে, করবো না কেন? অবশ্যই এই জন্য মানুষ আমাকে খুবই মানে খুব যে সবাই খুব সহ্য করে নেয়, কিন্তু হয়তো ভেতরে ভেতরে অনেক কিছুই অনেকে আমাকে বলে, কিন্তু সেটা তো আমি জানতে পারছি না শুভদীপদা, যে আমাকে নিয়ে ভেতরে ভেতরে কি ভাবছে। সো ইটস ওকে, আমার তো ভালোই লাগে গল্প করতে। রাইট। হ্যাঁ, এখন মানে
এত পরিচিতি হচ্ছে, অটোগ্রাফ সাইন করতে কেমন লাগছে? না 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 না, রাস্তায় বেরোলে একদম না, একদম সবাই তাকিয়ে আছে, কেমনই লাগে? মানে এইরকম আমি এই সেদিন একটা জায়গায় গেছি, আমার কিছু আপনি ছেলে, এটা করেছেন না, আপনি না এটা হয়, এটা না আগেও হতো, আমি যখন থিয়েটার করতে আসলে তখন এখন তো আরো বেশি দেখতো, মানে মানে এখন বিকজ অফ দ্য ওটিটিস এন্ড এতগুলো মানে কাজ তুমি পরপর করছো এবং আসছে, হ্যাঁ একটু সিরিয়াল করে বিশেষ করে, হ্যাঁ মানে আরে আমি একটা মজার কথা তোমার সঙ্গে একটু শেয়ার করি। আমার বাড়ির একদম উল্টো দিকে একটা ফুড জয়েন্ট আছে, ওরা না দারুণ পিজা বানায়, মানে ওদের নাম হচ্ছে ডমিঙ্গোস। আচ্ছা, হ্যাঁ মানে দারুণ পিজা বানায়, দারুণ স্যান্ডউইচ বানায়, হটডগ বানায় এবং কাবাব বানায় ভীষণ ভালো। হ্যাঁ তো ওখানে আমি একদিন গেছি কাবাব নিতে, হ্যাঁ তো আমি একটু আস্তে আস্তে, ও বাই দ্য ওয়ে আমি 85 কিলো এসেছিলাম, 85 I was when I came from Canada. Now I am 73, মানে আমি একদম হ্যাঁ শুধু ডায়েট করে না, একদম প্রপার হেলদি ওয়েতে, যে আমি যেহেতু থিয়েটার করি প্রচুর শারীরিক আমাকে কসরত করতে হয় এবং আমি খাওয়া দাওয়া খুব হেলদি খাবার দাবার খাই, কোনো কিছু বাদ দিইনি আমি যে মাথা করে পড়ে যেতে হবে ওরকম নয়, ঠিকঠাক খাওয়া। তো ওই জন্য কাবাব টাবাব এগুলো আমি একটু প্রেফার করি আর কি, কোটের জিনিস খাই কম। তো ওখানে গেছি, এবার কাবাবটা নিয়ে আমি টাকাটা দিতে গেছি ভেতরে, কাবাব একজন তৈরি করছিল, তৈরি করতে আমার দিকে দেখে হাসছে, একটু বাটার দেবো ম্যাডাম, একটু হ্যাঁ দিন আপনি দিন। এবার আমি ওটা নিয়ে ভেতরে গিয়ে টাকাটা দিতে গেছি, তখন আমার দিকে তাকিয়ে দেখে, ম্যাডাম আপনি কেন এলেন বলুন তো? কেন, কি হয়েছে, কি এসেছে, কি হয়েছে? আরে আপনি কোথায় থাকেন? যেই তো উল্টো দিকে তাকিয়ে, আপনি বাড়ি থেকে একটা ফোন করে দেবেন, আমরা দিয়ে আসতাম বাড়িতে। আমি বললাম কি করে দিয়ে আসতেন? ইউ ডোন্ট নো মি, আপনি তো জানেন না আমি কে, আমি কি মানে ফোন করলে? আরে আপনি বলতেন আমি অনুরাগের ছোঁয়া রশ্মি দত্ত বলছি, আমি দিয়ে আসতাম। Oh my God, great feeling না, মানে and it was very sweet, and the other thing was আমার সঙ্গে আমার একটা বন্ধু ছিল যে মানে ঠিক কথাটা হচ্ছে, আর আমি ভাবছি কেন বললো, ঠিক ওটা শেষ হয়েছে আমাদের দেখে, ইন্সপেক্টর রশ্মি দত্ত আপনি প্লিজ হাতে এটা ধরবেন না, আমি ওটা ধরবেন। আমার বন্ধুটা সঙ্গে সঙ্গে আমার লেকপুরি করতে শুরু করে দিল আর কি, হ্যাঁ মানে সম্মানই ছিল বোধহয়। তো ও সঙ্গে সঙ্গে কেন ওর সামনেই বললো, বাট কিন্তু ইট ওয়াজ সো সুইট। এবং যখনই আমি যাতায়াত করি বা আমি কখনো ফোন করি, যখন আমি জাস্ট ফোন করে বলি আমি অর্পিতা ম্যাম বলছি, হ্যাঁ হ্যাঁ রশ্মি দত্ত ম্যাম, মানে বাট এটা তো কত বড় একটা পাওয়ার না, ভীষণ সুইট এগুলো, এবং ইন্সপায়ার করে, খুব ইন্সপায়ারিং। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, ওই মহিলার কাছে বা অনেক মানে আমার গ্রামের একটা বাড়ি আছে, হ্যাঁ এটা আমার ব্যাকগ্রাউন্ড, মানে আমি কিন্তু বর্ধমান মেডিকেল কলেজে জন্মেছি, আমার পৈতৃক ভিটে আছে এখনো আমার গ্রামে রায়না, একদম প্রপার গ্রাম আমার বাড়ি আছে। এইখানে কি এক্সাইল শুট হয়েছিল, সম্মান বলছিল, হ্যাঁ এক্সাইল শুট হয়েছিল। আরেকটা ওয়েব সিরিজ আসছে দ্য চিফ জাস্টিস বলে, ইউটিউবে রিলিজ করবে, ওটারও শুট হয়েছিল ওখানে, আমি আর কি অ্যারেঞ্জ করে দিয়েছিলাম। আমার গ্রামের এত সুন্দর, আমি ওটা ভিজুয়ালস দেখেছিলাম, কারণ আমাদের স্টুডিওতে গ্রেড হয়েছিল, তোমরা বোধহয় ডাবিং ওখানে করেছিলাম, হ্যাঁ তো আমি তখন দেখেছিলাম ছবিটা, আমার খুব ভালো লেগেছিল, সুন্দর না, যে মানে খুব সুন্দর লেগেছিল, হ্যাঁ মানে ওখানে দারুণ ভিজুয়ালস গুলো অল্প অল্পই দেখেছিলাম, ভালো। তো ওই গ্রামেরও মানে যারা কাকিমা জেঠিমা বা জ্ঞাতি গোষ্ঠী আছে, ওরাও হয় না যে গ্রামের লোকেরা সাধারণত এগুলো নিয়ে খুব ইয়ে করে, যে মানে পার্সোনাল লাইফ নিয়ে অনেক কিছু ভাবে না, যে যে কি মানে বিবাহিত বিষয় টিষয় নিয়ে অনেক কিছু ভাবে, তারা জাজ করে, তারা ওগুলো নিয়ে কথা বলে। কিন্তু আমার গ্রামের লোকেরা না অদ্ভুত, মানে তারা আমার সঙ্গে ব্যবহার, আমি সবার সঙ্গে বসে গল্প করি, কথা বলি, এগুলোকেই বিচার করে। কোনোদিন আমাকে ওগুলো নিয়ে কোনো আনকমফোর্টেবল সিচুয়েশনে নিয়ে যায়নি, কখনো জিজ্ঞেস করেছি আমি সরাসরি উত্তর দিয়েছি, সেটুকুই। কিন্তু দে হ্যাভ অ্যাকসেপ্টেড মি যেরকম আমি যেরকম সেভাবে। তো তাদের কাছে এটা ভীষণ প্রাউড ফিল করার ব্যাপার, আমাদের গ্রামের মেয়ে এত অভিনয় করছে, এত কাজ করছে, সিরিয়াল বা দেখা যাচ্ছে টিভিতে, এত প্রতিষ্ঠিত চারদিকে দেখা যাচ্ছে, হ্যাঁ ওরা ভীষণ আর কি। এবং ওদের কাছে একটা জিনিস খুবই আমি দেখেছি, যে সাধারণত কোনো একটা পজিটিভ ক্যারেক্টারে আমি যখন অভিনয় করি, ওরা ভীষণ খুশি হয় এই জায়গা থেকে। মানে ধরো আমি পুলিশ অফিসার, ইন্সপেক্টর, তো সে একটা ভীষণ একটা কমপ্লিকেটেড একটা কিছু সলভ করে দিচ্ছে, তো
সব সময় সব বাড়িতে তো এরা পারে না, মানে তারা ভাবছে যে আমাদের মানে নিজের একজন সলভ করে দিচ্ছে, ওরা খুব খুশি হয় এটাতে আর কি, মানে ভীষণ রিলেট করে ওরা ভীষণ শান্তি পায় আর কি। সেইগুলো আমার খুব ভালো লাগে, মানে আমি এগুলোকে সবসময় ভাবে দেখি না, পাওয়া না মানে অভিনেতা অ্যাজ অ্যান অ্যাক্টর, খুব পাওয়া এই ছোট ছোট জিনিস যেগুলো যে সোসাইটি ইমপ্যাক্টটা, হ্যাঁ তাদের ইন্সপিরেশন খুব ভালো করেছিস রে তুই, শাস্তিটা রোশনি দত্তকে দিয়ে কি বলে মিশকাকে ওইটা শাস্তিটা দিয়ে, আমি এবার এটাকে নিয়ে হাসাহাসি করলে করতে পারি, আমি ভালো করেছি না বলো, ঠিকই তো, কেন এরকম করবে বলো তো, মানে আমি এগুলোকে এরকম ভাবে দেখি যে হ্যাঁ ঠিকই তো, ওরা তো এতটাই নিয়েই খুশি, তো ওদের খুশিটা নিয়ে ওদেরকে করি না, ওদেরকে ডিমিনিং করার দেখানোর কি দরকার, ধর এসব নিয়ে তোমরা কথা বলে কেন রে ভাই, কি দরকার। আর এইগুলো চলে গেলে তো ওই মানে সরলতাটাও খুব দরকারি, ওইটার জন্যই তো করা। হ্যাঁ, ওগুলো চলে গেলে আমাদের ইন্ডাস্ট্রি চলবে কি করে, সোজা কথা। আর সত্যি তো এটা তো একটা রূপলি পর্দা কেন বলে, কারণ যেটা হয় না সেটাকে আমরা করে দেখাই, আবার অনেক কিছু হয় সেটাকেও মানুষের চোখের সামনে নিয়ে আসি। হ্যাঁ, অনেক, এটা খুব পাওয়ারফুল একটা মিডিয়াম, সেটা এটার অনেক রকম দায়িত্ব আছে, বাট ওয়ান অফ দ্য রিজন বা ওয়ান অফ দ্য রেসপন্সিবিলিটি এটাও যে কিছু মানুষকে একটু ভালো থাকা, একটু ভালোভাবে থাকার জায়গা করে আনন্দ দেওয়া, এটাও তো একটা দরকারি জিনিস। ডেফিনেটলি তো ভালো লাগে আমার। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে আমি অনেক মানে কম বয়সী ছেলেমেয়েদেরকে একদম বাচ্চাদেরকেও করাই, হ্যাঁ, তো কিছু কিন্তু আবার ওই অ্যাডাল্ট কিছু ওয়ার্কশপ করাই, বা কম বয়সী ছেলেমেয়েদেরকে আমি থিয়েটারে ওয়ার্কশপ করাই, তো তারা সব আমার খুব ফ্যান হয়ে যায়, যদিও আমি ওদের থেকে বেশি শিখি, ওরা কম। আমি ওদেরকে বলি যে তোরা তো একজনের থেকে শিখি, আমি তো 20টা ছেলেমেয়ের কাছ থেকে শিখলাম, আমার বেশি পাওয়া, তোদের কম, তোরা হেরে গেছিস, আমি এরকম বলি আর কি। তো ওরা আমাকে কখনো দেখলেই খুব প্রাউড ফিল করে, হ্যাঁ অর্পিতাদির কাছে ক্লাস করেছি আমরা, অর্পিতাদি এখানে অভিনয় করেছে, তো কোথাও দেখলেই উঠে দাঁড়িয়ে পড়ে, অর্পিতাদি এসে এসে বসে বলবে যে এই শোন, আমি যদি একটা সরকারি হসপিটাল, সরকারি কোনো দপ্তরে একটা ক্লার্কের চাকরি করতাম, তুই আমাকে উঠে বসতে দিতিস, যেদিন তাদেরকে দিবি সেদিন আমাকে উঠে বসতে দিবি, আমি আমার কাজ করতে যাই, কাজ করে আসি, এত হই হই করার কিছু নেই, ইটস ওকে। বাট আমি মানে এটা ইচ্ছা করে বলি, কিন্তু ওরা খুব আর কি প্রাউড ফিল করে, ইট অলওয়েজ মেক্স মি ভেরি হ্যাপি অলসো। কিন্তু হ্যাঁ, মানে এটা এটা পজিটিভ, মানে এটা খুবই পজিটিভ একটা ইয়ে, এবং আমি এনজয় করি, খুবই এনজয় করি, মজায়। তুমি মানে তোমার বিভিন্ন রকমের তুমি চরিত্র আমি তোমায় দেখেছি, এন্ড অনেকগুলো চরিত্র যেগুলো আমার খুব মনে মানে দাগ কেটেছে হচ্ছে যেখানে তোমার ইউজ অফ ডায়ালগস আর ভেরি মিনিমাম, মানে ইটস ভেরি মানে দ্য সাইলেন্স and that expression of silence is very powerful, right? তো এর জন্য কোনো মেথড ইউজ করো না, হাউ ডু ইউ প্রিপেয়ার ইয়োরসেলফ এই ক্যারেক্টারগুলো? প্রিপারেশন তো তার লাগে, মানে আমি ভীষণ ডেপথে যাই, কিন্তু মানে দেখতে এরকম লাগে যে স্ক্রিপ্টটা পেলাম, রেডি হয়ে চলে গেলাম, এবং লোকজন ভীষণ আমাকে এগুলো নিয়ে খুবই মানে রিল্যাক্সে থাকে, ও অর্পিতা করে নেবে, ওকে নিয়ে বেশি খাটতে হবে না, আমাকে খুব কম সময় দেয় বাই দ্য ওয়ে আমার ডিরেক্টররা, মানে তারা ভীষণ আমাকে ইয়ে করে, টেকেন ফর গ্রান্টেড টাইপের নেয়, যে আমি বলছি একটু বসে থাকবে, আরে তুই করে নিবি, ও তোর হয়ে যাবে, মানে আমাকে কম রিহার্সাল দেওয়ায় থিয়েটারেও, ও অর্পিতা করে নেবে, রেডি করে নেবে, কিন্তু ওটা দেখতে ওরম লাগে যে অর্পিতা আসে আর করে নেয়, বাট আমি কিন্তু চিন্তা করি, প্রচুর ভেতরে যাই, আমার কিছু প্রসেস আছে যেগুলো আমি যখন আমার কাছে সবাই ছেলেমেয়েরা ক্লাস করেন এভরিথিং, তাদের সঙ্গে আমি এগুলো শেয়ার করি, আর আমি তো খুব ছড়িয়ে দিই মানে চারিদিকে, আমি যা যা জানি, আমার মনে হয় অনেকে আবার সেইগুলো নিয়ে আমার কাছ থেকে জেনে আবার নিজেরা ওয়ার্কশপ করায়, তো আমাকে অনেকে এসে বলে যে অর্পিতা দিদি দেখো তুমি যা যা যে প্রসেসগুলো বলো সেগুলো নিয়ে ওয়ার্কশপ করে, হ্যাঁ তো করুক না, ভালো তো, এগুলো ছড়িয়ে যাচ্ছে, কারণ আমার কাছে আবার নতুন প্রসেস তৈরি হয়ে যাচ্ছে, আমি তো সারাক্ষণ এটার মধ্যে রয়েছি, কারণ এটার কোনো শেষ নেই। তো কখনো এটা যে তুমি যখন শেখাচ্ছ তোমার নিজের ক্রাফটের বা ট্রেড সিক্রেট, ইফ আই ইউজ দ্যাট ওয়ার্ড, তো কখনো মনে হয় যে এটা আমার মানে আই হ্যাভ নাথিং লাইক দ্যাট শুভদীপ দা, আমি ওরকম ভাবে বিশ্বাসই করি না এরকম সিক্রেট কিছু হওয়ার কথা, মানে আমি কাউকে শিখিয়ে দিচ্ছি কালকে এই কম্পিটিটিভ একটা ইন্ডাস্ট্রিতে মানে কোনো ফিলিংসই আজ অবধি হলো না, আমি এগুলো বুঝতেও পারি না কিভাবে এগুলো রাখতে হয়, আমি যা জানি আমি জানানোর জন্য এসেছি, আমি জানাবো, ব্যাস হয়ে গেল। ইভেন আমি আমার সেটে কো-অ্যাক্টরদের সঙ্গে ওগুলো শেয়ার করি, যে তোমার এটা নিয়ে কেউ হয়তো আমাকে বললো অর্পিতা দি বা অর্পিতা এটা কি করি বলতো,
দেখো এটা বোধহয় এটা ভাবলে আর আমার কাছে মানে আমি অদ্রিজা দাশগুপ্তর কাছে তো আমার অ্যাকচুয়ালি ওই বললাম না যে অনেক কিছু অনেকের কাছ থেকে শিখেছি, কিন্তু অ্যাকচুয়ালি ডেপথে গিয়ে অঙ্কের মতো এইটা অ্যাকচুয়ালি অদ্রিজা দাশগুপ্তর কাছেই আমি মেনলি শিখেছি আর কি। তো সেটা হচ্ছে অভিনয় ইজ নাথিং বাট মানে এটা একদম অঙ্ক, সায়েন্স, বিজ্ঞানেও যেমন প্রতিদিন কিছু না কিছু আবিষ্কার হচ্ছে, কেমিস্ট্রি এটা ওটা মিশিয়ে এটা ওটা তৈরি হয়ে যাচ্ছে, কেমিক্যাল লোচা হয়ে যাচ্ছে, বা অঙ্কতেও মানে সংখ্যার কোনো শেষ নেই, কোনো না কোনো সংখ্যার সঙ্গে কোনো না কোনো সংখ্যা যোগ বিয়োগ ভুল হয়ে কোনো একটা উত্তর বেরোচ্ছে। অভিনয় একদম ওরকম, ট্রাস্ট মানে কোনোদিনই এটার কোনো শেষ নেই, কোনো ট্রেড সিক্রেট মানে কোনো ওয়ার্ক সিক্রেট থাকতে পারে না, কোনো নিজস্ব মশলা হতে পারে বলে আমার মনে হয় না। মানে এটা হতে থাকে, মানে আমি যা যা জানিয়েছি আজ অব্দি তারপর থেকে আমি অনেক কিছু অলরেডি নিজে জেনে ফেলেছি, আবিষ্কার করে ফেলেছি, এবং আমি ভবিষ্যতে আরো কিছু করে ফেলবো। এটার কোনো শেষ নেই, কোনোদিন আমার মনে হয় না এটা শেষ হবে বলে। তাই আমার এগুলো নিয়ে মানে কোনো ভয় হয় না, কোনো চাপ হয় না, কোনো অসুবিধা হয় না, কারণ অন্য মানুষ যেটা জেনে যাচ্ছে তত অব্দি জানছে, আমি আবার অন্য আরো কিছু জেনে ফেলেছি কিন্তু অলরেডি ইন দ্য মিন টাইম। তো সেটা সেও হয়তো আরো অন্য কিছু জানছে। মানে আমার কাছে ব্যাপারগুলো এরকম যে সেও হয়তো যা জানে সেটা আমি জানি না, আমি যেটা জানি সেটা সে জানে না, তো একে অপরের জানাশোনা গুলো শেয়ার করে নিলে তো ভালোই তো, আমাদেরই ইন্ডাস্ট্রিতে হ্যাঁ, এবং আমাদেরই ইন্ডাস্ট্রির আরো সুন্দর হবে না, আরো ভালো হবে, আরো মানে আমরা আরো বেশি ভালো ভালো জিনিস দেখতে পাবো, ভালো ভালো জিনিস জানতে পারবো, ভালো ভালো জিনিস মানুষকে এক্সপিরিয়েন্স দিতে পারবো। তো আমি এরকম ভাবে দেখি। হ্যাঁ, আর আমি জানিও না কিভাবে চুপি চুপি সবকিছু করতে হয়, আমার ঠিক জানাও নেই প্রসেস গুলো। আসলে ওই যে বললাম আমি পিআর এর প্রসেস জানি না, আমি কি করে ফলোয়ার্স বাড়াতে হয় জানি না, হ্যাঁ, আমি কি করে মানুষের সঙ্গে যোগাযোগ করে করে সারাক্ষণ, হ্যাঁ এইটুকু হয়তো বলি যে তুই কি রে কাজকর্ম কি করছিস আমি জানাস, কিন্তু এইটুকু তো বলবেই লোকে, কিন্তু বাকি যে ওই যে কিভাবে একদম লেগে থাকলে এই কাজ বেরোবে এগুলো আমি জানি না। আমি আসলে নিজের কাজ নিয়ে বেশি থাকি আর কি। হ্যাঁ, এই যে ইন্ডাস্ট্রি তুমি আছো, এক্সট্রিমলি ইনসিকিউর একটা বা আনস্টেবল একটা এনভায়রনমেন্ট, এতে মানে একটা অনিশ্চয়তা আছে, whether you like it or not, মানে there are no guarantees like anything, but কিছু জায়গায় বেশি কিছু জায়গায় কম হয়। তো কখনো মনে হয় যে মানে there are মানে চ্যালেঞ্জেস, হয়তো আমি অন্য কিছু করলে বেটার হতো, একটা প্রোক্রাস্টিনেশন? চ্যালেঞ্জেস তো মনে হয়, এবং সত্যি এটা ভীষণ চ্যালেঞ্জিং, এবং সত্যি এরকম আমাদের সিচুয়েশন হয় যে আমাদের ব্যাংক ব্যালেন্স একেবারে জিরোয় চলে গেল, এরকম হয়, এরকম আমার সঙ্গেও হয়, সারাক্ষণই হচ্ছে অ্যাকচুয়ালি। আবার একটা কাজ করলাম আবার চলে এলো, এবং ভীষণই ইনসিকিউর একটা প্রসেস। এই জন্যই তো প্লাস ইন্ডাস্ট্রিতে যে সেদিনকে আমি সোশ্যাল মিডিয়াতে আমরা কথাও বলছিলাম অল্প করে ফোনে, যে গত বছর 137 বা 140টি ছবি হয়েছে, এবার এই বছর যে 37টি ছবি, এবং সেই 37টা ছবি মানে এক মানের তো হচ্ছে না, মানে টিয়ার 1 যদি আমি যারা কাজ করেন সেখানে হয়তো তার মধ্যে থেকে হয়তো 6টা ছবি 7টা ছবি, এবং 6টা বা 7টা ছবি থাকলেও বা 30টা ছবি থাকলেও একটা বিরাট বড় জিনিস যেটা আমি দেখি ইন্ডাস্ট্রিতে হচ্ছে যে অনেকে মনে করে যে আরে অভিনয় কি আর আছে, এটাও একটা যে প্রফেশনাল, যেমনি একটা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে গেলে বা ম্যানেজমেন্ট স্টুডেন্ট হতে গেলে তুমি একটা পড়াশোনার মধ্যে দিয়ে যাচ্ছ, একটা ট্রেনিং এর মধ্যে দিয়ে যাচ্ছ, অনেকে সেটা সেই ট্রেনিং মানে থিয়েট্রিক্যাল ট্রেনিং বা আর্টের ট্রেনিং এর মধ্যে দিয়ে না গিয়েই ঢুকে পড়ে, মানে দ্য এন্ট্রি ব্যারিয়ার্স আর মানে নট দেয়ার, মানে দেয়ার নো এন্ট্রি ব্যারিয়ার্স, এনিবডি ক্যান ওয়াক ইন। সেখানে যেমনি একটা ট্রেন্ড তোমাদের মতো যারা মানে প্রপার ট্রেনিং এর মধ্যে দিয়ে গেছে, পড়াশোনা করেছে এবং কন্টিনিউয়াসলি তোমরা আপগ্রেড করছো, চিন্তা করছো, সেরকম একটা মানে অনেকে আছেন, আবার অনেকে আছে জাস্ট ঢুকে পড়লো। তো এই রকম একটা ইন্ডাস্ট্রির মধ্যে এত কাজ কমে যাচ্ছে, হাউ আর ইউ হ্যান্ডলিং ইট? মানে আই এম নট ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ফ্রম আ প্রফেশনাল, বাট দ্য মেন মাইন্ডসেট অফ ইট, কারণ এই মাইন্ডসেট ইজ হোয়াট আই ওয়ান্ট টু মানে শেয়ার উইথ মাই অডিয়েন্স।
হ্যাঁ, খুব কঠিন, মানে খুবই কঠিন এখানে সার্ভাইভ করা। এবং যেটা তুমি বললে যে কাজ ভীষণ কমে যাচ্ছে সংখ্যায় এবং চারিদিক দিয়ে। অ্যান্ড দ্য আদার থিং, যদিও ওই ব্যাপারটাতে আমার মনে হয় যে ওই যেটা তুমি বললে যে এনিবডি ক্যান ওয়াক ইন, এটাতে, এটা আমার পার্সোনাল ভিউ, আমি ভুলও হতে পারি, সেটা হচ্ছে আমার মনে হয় যে একটু নিজে অভ্যেস না করলে বা ক্রাফটের ব্যাপারে না ভাবলে বা একটু চর্চা না করলে না, ঢুকে অনেকেই পড়তে পারে কিন্তু সাস্টেন করা অত সহজ নয়। 100%। হ্যাঁ, সাস্টেনেবিলিটিটা একটু অন্য জিনিস। মানে আমি বলছি যে দীপিকা পাডুকোনও কিন্তু ঢুকে পড়েছিল, কিন্তু ও নিজেকে ঘষে ঘষে একটা অভিনয়ের জায়গায় নিজেকে নিয়ে গেছে, তবেই কিন্তু সাস্টেন করতে পেরেছে, ক্রাফটটাকে ডেভেলপ করেছে, তবেই কিন্তু সাস্টেন করতে পেরেছে, আদারওয়াইজ পারতো না। আবার এরকমও আছে, ঈশা কোপিকার ওয়াজ অ্যান অ্যামেজিং অ্যাক্টর, কিন্তু ওকে হঠাৎ করে কেউ খুঁজে পেল না, কারণ শি নেভার কম্প্রোমাইজ এন্ড শি নেভার, মানে অনেক কিছু ওয়ার্ক করে, অনেক কিছু করে না। কিন্তু আমার মনে হয় যে, এবং আমি আবার বলছি শুভদীপদা, যে আমরা সব সময় কাজ করছি মানেই বা আমাদেরকে অনেক কিছু দেখা যাচ্ছে মানেই যে আমাদের বিশাল ব্যাংক ব্যালেন্স আছে, আমাদের একটা অন্যরকম টাকা পয়সা কোথা দিয়ে আসে তা নয়। কিন্তু ওই কিছু কিছু পড়াশোনা বা কিছু কিছু মানে ইন্টারভিউজ দেখলে অ্যান্ড এভরিথিং ইউ ক্যান ফাইন্ড আউট যে কিছু কিছু সময় এরকম হবে যে কিচ্ছু থাকবে না, জিরো ব্যালেন্স, টাকা নেই, খাবার দাবার নেই, পেটে কিচ্ছু নেই, শুধু কাজ আছে, তোমার কাজ করতে যেতে হবে, তোমার ওখানে পৌঁছতে হবে, তোমার কমিটমেন্ট রাখতে হবে। এইটা ভীষণ জরুরি আমার মনে হয়, যে কাজের প্রতি অনেস্ট এবং কমিটেড থাকাটা। এবং আমি জানি না এটার কি পদ্ধতি, বা আমি এটাতে কোনো, মানে আমি বলছি আমি কোনো আখমার্কা দিয়ে বলতে পারবো না তোমাকে, স্ট্যাম্প দিয়ে যে এটা করলে এটা হবে, এরকম হবে না, এরকম হয় না, এরকম কিছুই নেই পৃথিবীতে। অ্যাকচুয়ালি সবকিছু ভীষণ পার্সপেক্টিভ, সবকিছু ভীষণ খুব পেশেন্স লাগে, প্রচুর সবকিছু ভীষণ পেশেন্স লাগে, বাট সেটা সহজ না, সহজ নয় একদম, যে কোনো ফিল্ডেই, বাট এই খুব কঠিন। কিন্তু আমি সত্যি কথা বলতে, বয়সের সাথে সাথে দেখো, মানুষের যখন কেউ একটা 21 বছর 22 বছরে ঢুকছে ইন্ডাস্ট্রিতে, তার সোশিও ইকোনমিক কন্ডিশন আলাদা, তার রেসপন্সিবিলিটিজ আলাদা। এবার মানে ছেলে হোক কি মেয়ে হোক, তাদের জীবনটা এগিয়ে যায়, তাদের একটা সম্পর্ক হয়, তো মানে বিয়ে হলো বা হোয়াটএভার, দে লিভ ইন অ্যাজ এ পার্টনার টুগেদার। এরপরে মানে দ্য রেসপন্সিবিলিটি কিপস গ্রোয়িং, রাইট? এন্ড এন্ড অফ দ্য ডে এটা একটা প্রফেশন, এবং তারা কেন পারিশ্রমিকটা চাইবে না? মানে অনেক জায়গায় আমি দেখেছি, আরে এই কাজটা করে দে, মানে কেন ফ্রিতে? মানে তুমি আর কাউকে বলতে পারো কোন ফিল্ডে কোন লোককে যে ফ্রিতে কাজ করতে? শুধুমাত্র অ্যাক্টরদের ক্ষেত্রে লোকে দর করবে যে আরো টাকা কম নাও, আরো টাকা কম নাও, আর নয়তো বলবে ফ্রিতে করে দাও। শুধু অ্যাক্টর, আই এম টেলিং ইউ, ইজন্ট ইট? মানে আমি এটা দেখেছি, এবং মানে অনেকের সাথে এরকম কথা হয়েছে, মানে যারা খুব অনেকদিন ধরে কাজ করছেন, কিন্তু তারা খুব ভালো পারফর্মার, কিন্তু হয়তো সেইভাবে তাদের দেখা যায়নি বা তারা সেইভাবে কাজ পাননি। কিন্তু এর মানে না যে দে আর ভেরি গুড প্রফেশনাল, মানে স্কিলড পিপল। এক্স্যাক্টলি। কালকে এক বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল এই নিয়ে আমার, যে আমি যদি মানে কোনো লোক ইন্ডাস্ট্রিতে এলো, এসে কাজ করতে চাইছে, বা কেউ একটা কাজ করছে অনেকদিন ধরে, সে আমাকে ডাকছে প্রথমবার, সে আমাকে প্রথমবার ডাকছে, কিন্তু আমি তো প্রথমবার কাজ করছি না। আমি তো গত 3 বছরে কন্টিনিউয়াসলি আমার ক্রাফটের উপর কাজ করে যাচ্ছি। 3 বছর তো এইটা মানে এই যে তুমি ফিরে এলে, বাট তার মধ্যে তোমার রবীন্দ্র ভারতী আছে, তোমার একটা এডুকেশন আছে, একটা পড়াশোনা আছে, আমি 18 বছর বয়স থেকে ইনভেস্টেড ইন ইওর ক্রাফট, রাইট? তারও তো একটা আইপি আছে, তারও তো একটা মানে ভ্যালু আছে। 18 বছর বয়স থেকে শুরু করেছি। সেপ্টেম্বর, এই 2024 এর সেপ্টেম্বরে আমি 20 ইয়ার্স কমপ্লিট করলাম এই in this ফিল্ডে, এই পড়াশোনায়। শুধু ইউনিভার্সিটি নয়, শুধু থিয়েটার নয়, শুধু ক্যামেরা নয়, মানে আমি সারাক্ষণের একজন অভিনেতা। মানে আমি 24 ঘন্টা এটা নিয়েই কাজ করি, এটা নিয়েই মাথা চলে, আমার মাথাটাই এভাবে তৈরি হয়ে গেছে। মানে আমি বিয়ের বাড়িতে গিয়ে কাউকে না চেনলে আমি বোর হই না, আমি রাস্তার মাঝখানে কারোর জন্য অপেক্ষা করলে আমি বোর হই না, আমি গাছের পাতা দেখি, এই রাস্তা দিয়ে করে আমার পুরো ক্যারেক্টারের প্রসেসটা এরকম ভাবে ঢুকে গেছে যে আমি সারাক্ষণ নিজেকে মানে ডিসকভার করে যাচ্ছি, এবং নিজের কাজে রয়েছি, সারাক্ষণ আমি নিজেকে ডেভেলপ করে যাচ্ছি, যে একে অবজার্ভ করি। আমি সত্যি বলছি, আমার জন্য কেউ অপেক্ষা করলে
তারা রেগে যায়, আমি গিয়ে সরি বলি। কিন্তু আমি কারোর জন্য অপেক্ষা করে সে যখন আসে আমাকে সরি বলতে হয় না, আমি বলি না সরি বলা দরকার নেই, কারণ ওই সময়টা আমি আমার নিজের কাজ করছিলাম, আমি একে অবজার্ভ করছিলাম, ওটা দেখছিলাম, এটা মানে আমি এরকম ভাবে 24 ঘন্টার একজন অ্যাক্টর। সেখানে কেউ যদি এসে আমাকে বলে যে এটা, হ্যাঁ আমি ফ্রিতে কাজ করিনি তা না, কিন্তু দ্যাট শুড বি মাই চয়েস। আমার এই বন্ধুটাকে পছন্দ, আমি এই বন্ধুর জন্য, আমি জানি সে টাকা পয়সা জোগাড় করতে পারে না, আমি বন্ধুর জন্য আমি ফ্রিতে কাজ করবো, দ্যাট শুড বি মাই চয়েস, দ্যাট শুড বি ইয়োর চয়েস। তুমি আমাকে ফ্রিতে পাওয়ার কথা ভাবতে পারো না, কারণ তুমি আমাকে ডাকছোই কারণ তুমি আমায় জানো যে এই কাজটা আমি করতে পারবো বলে, তারপরে তুমি এক্সপেক্ট করছো যে আমি ফ্রিতে করে দেবো। তুমি তোমাকে ডাকতেই না, আমি খুঁজেই বের করতে না যদি আমি কাজটা না করতে পারতাম ভাই। তাহলে আমি যে কাজটা করতে পারি সেটা নিয়ে তুমি যেমন স্যাঙ্গুইন, সেরকম আমি 2টো দিন তোমাকে দেবো বা 4টে দিন বা 5টা দিন দেবো, সেই দিনটার আমার দাম নেই। সুতরাং এটা নিয়ে আমি এখন আস্তে আস্তে এটা, এবং আমি আগেও ছিলাম এটা, মানে এটা নিয়ে আমি ভীষণ আস্তে আস্তে প্রফেশনাল হয়েছি, এবং আমি ঠিক করেছি যে প্রত্যেক বছর আমার রেমুনারেশন একটু একটু করে বাড়াতে হবে, কারণ আমি তো কাজ করছি, মানে আমার এক্সপেরিয়েন্স বাড়ছে। তুমি ব্যাংকে কাজ করেছো, রাইট? তো এভরি ইয়ার সব জায়গায় তো ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্টস মিনিমাম। কিন্তু এখন আমাদের ইন্ডাস্ট্রিটার এমন অবস্থা হয়ে গেছে যে তুমি 5,000 টাকা একদিন কাজ করবে নাকি 2,000 টাকা করে 10 দিন কাজ করবে, তাহলে তোমার টাকাটার মানে তোমার রেমুনারেশন, আমি কথার কথা বলছি, তোমার রেমুনারেশন তো 2,000ই হয়ে রইলো, তুমি 10টা কাজ করে 20,000 টাকা ইনকাম করলে। আর যদি তুমি 5,000 টাকা রেমুনারেশন রাখো তাহলে তুমি একটা কাজ পাবে, তাহলে 5,000 বেশি না 20,000 বেশি, তাই না? সেখানে আমাকে সার্ভাইভ করতে গিয়ে ওটাই, হ্যাঁ এবার আমাকে একজন মানে একজন, আরে আমাদেরকেও তো বিল পে করতে হয়, আমাদেরকেও তো ভাড়া দিতে হয়, খাবার কিনে খেতে হয়, আমার গিয়ে দাঁড়ালে কেউ ফ্রিতে খাবার দেয় না আমাদেরকেও ক্যাফেতে কফি খেলে একটা টাকাটা দিতে হয়, তো সেখান দিয়ে আমাদেরকেও তো খরচা আছে। তখন সেই করতে গিয়ে ওই কাজের মান টান নিয়ে ভাবলে চলবে না, বা কত টাকা আমার রেমুনারেশন ভাবলে চলবে না, আমি বেশি কাজ পাচ্ছি আমাকে বেশি কাজ করতে হবে, এরকম হয়ে যায়, হয় না যে তা না। আমি আবার মানুষ সার্ভাইভালের জন্য তো করতেই হবে। আমি আবার বলছি মানে কোনো একটা ফর্মুলা, হ্যাঁ বা কোনো একটা অ্যাপ্রোচ, কোনো এটার কোনো মানে একটা পিওরিস্ট অ্যাপ্রোচ নেই যে কেন তুমি করবে না, সিচুয়েশন তাকে সেই মতই লড়াই করতে হবে। এক্স্যাক্টলি। কত মানুষ এরকম আছে শুভদীপদা যে প্রচুর প্রাইজ পাচ্ছে, প্রচুর ক্রিটিক্যালি অ্যাক্লেম, দারুণ দারুণ ফেস্টিভ্যালে গিয়ে তাকে মানে লোকজন দেশ বিদেশ থেকে তাকে তার কাজকে অ্যাপ্রিশিয়েট করছে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি তাকে কোনো কাজই দিতে পারছে না। আচ্ছা, এরকম প্রচুর অভিনেতা অভিনেত্রী আছে আমাদের ইন্ডাস্ট্রিতে যে আমাদের ইন্ডাস্ট্রি তাদের কোনো কাজই দিতে পারছে না, তাদের শুধুই মনে হচ্ছে যে এর মুখটা বিক্রি হবে না, একে দেখালে আমার টাকা আসবে না, আর নয় তো বলেছে। এবার যে একজন এরকম অভিনেতা, সে এত জায়গায় ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়ে এবং এত মানে প্রেজ করার পর, এত সুখ্যাতি পাওয়ার পর, প্রাইজ পাওয়ার পর, সে একটা রেমুনারেশনটা নিজের জায়গায় নিয়ে যাবেই, তখন তাকে অ্যাফোর্ড করবে না এখানকার লোকজন, বলবে যে এই আমাদের এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে, অ্যাকচুয়ালি ভেরি স্যাড টু সে, ও কোয়ালিটির দরকার নেই, এই টাকায় কে রাজি হয় তাকে নিয়ে নাও কাজে। মানে এরকম কাজ হচ্ছে, এরকম তো হচ্ছে ঘটনা, মানে টাকা টাকা ডিসরেসপেক্টফুল একটা, মানে এই একদমই ভেরি ডিসরেসপেক্টফুল, ভীষণ ডিসরেসপেক্টফুল। আর এটাই বেশি হচ্ছে এখন, যে টাকাও তো দিতে পারবো না, এই টাকা যে রাজি হয় তাকে নিয়ে নেয়, ইদার এটা আর নয় তো একে নেব কেন, এর মুখটা বিক্রি হয়ে আমার অনেক টাকা ফেরত আসবে না, সুতরাং ওর মুখটা বিক্রি হবে, ও কাজ পারুক না পারুক একে নিয়ে নেয়। বা এরকমও হয় কি যে মানে তোমার সোশ্যাল মিডিয়া ফলোয়ার দেখেও কাজ হয়? হ্যাঁ, এটা তো খুবই শুনেছিলাম, বাট আমার সামহাও মনে হচ্ছে এখন খুব একটা এটা নিয়ে হচ্ছে না। লোকে না, এটা খুব শর্ট লিভড, এটা ওই যে বললাম, হ্যাঁ মানে টিকে থাকাও তো সহজ নয়, আসবে লোকে বিরাট নাম হলো, লোকে মনে রাখবে অমুক জায়গায় অমুকে দেখা গেছিল, কিন্তু এটা ফিজ আউট হয়ে যায় এবং সাস্টেন করতে পারে না অতদিন। এবং এই সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারটা অ্যাকচুয়ালি আমি দেখছিলাম এই মোটামুটি ওই কোভিড এর আগে পরে করে হয়েছিল, এখন কিন্তু এটা খুব একটা কাজ করছে না, এটা খুব একটা কাজ করছে না, মানে ওই যে কে একজন মানে ইনফ্লুয়েন্সার যারা তাদের হ্যাঁ তাদেরকে ইউজ করছে,
কোন একটা জিনিসের প্রচার করার জন্য করার জন্য, কিন্তু তাদেরকে একটা কাস্ট করে ফেলছে, তাদেরকে একটা দারুণ ক্যারেক্টারে অভিনয় করতে দিয়ে দিচ্ছে। এবং আবার বলছি, যাদের স্ট্যান্ডার্ডের দরকার নেই, যাদের শুধু টাকার দরকার, তারাও কাস্ট করছে। সে কাজগুলো কত লোক দেখে? আমার তো মনে হয় না খুব বেশি লোক দেখে বলে ওগুলো, তারা কাজ করছে। কিন্তু সত্যি যেগুলো ঠিকঠাক কাজ এবং লোকজন একটু অভিনয় নিয়ে সিরিয়াস বা সত্যি একটু একটু চায় যে একটু ভালো অভিনয় করুক, তারা খুব একটা এগুলোকে খুব একটা ইয়ে করছে না। মানে হ্যাঁ, মানে এদেরকে খুঁজে বের করছে, এদের প্রচুর ফলোয়ার, এরা ইনফ্লুয়েন্সার, তাদেরকে একটা ভালো কাজ, একটা ভালো ক্যারেক্টার দিয়ে দিচ্ছে, ওরকম হচ্ছে না। কারণ ওগুলো করে মানুষ খুব আলাদা মানে জায়গা দেখে নিয়েছে, মানুষ দেখে নিয়েছে, তাদেরকে কাজ করে কাজগুলো দিয়েছে, তারা কিভাবে ব্যাপারটাকে খারাপ করছে। তো ওগুলোতে এখন আর খুব একটা যাচ্ছে না। আর আমি যে বললাম তোমাকে যে একটা যে প্রসেস থাকে, যে একটা ক্যারেক্টার হাতে পেলাম, সেই ক্যারেক্টারটার ব্যাকগ্রাউন্ড ভাবা, এই যে আমি জয়দীপটার যে কাজটার কথা বললাম, আমি ওই ভদ্রমহিলার ক্যারেক্টারটাকে ভেবেছি বাড়িতে, যখন আমাকে স্ক্রিপ্টটা ওরা পাঠিয়েছে, যখন এটা সম্বন্ধে বলেছে যে একজন ভদ্রমহিলা, সে জেলের কয়েদি, সেখানে গিয়ে তার একটা দবদবা তৈরি করেছে, সে একটা কথা বললে লোকে চুপ হয়ে যাচ্ছে। তো জেলে যাওয়ার জন্য, এবং সে কিভাবে গেছে, তার হাজবেন্ডকে খুন করে। তো একটা সংসার করতে করতে খুন করার মতো জায়গায় যাওয়ার জন্য একটা টাইম লাগে, তারপর একটা ট্রায়ালের জন্য 18 বছর টাইম লাগে, তারপর ওখানে গিয়ে জেলের মধ্যে নিজের জায়গা তৈরি করতে টাইম লাগে। তো হেসে খেলেই ভদ্রমহিলা 50 বছরের উপর বয়স হওয়ার কথা। তো এই যে আমি চিন্তা করলাম, ভাবলাম, এত ডেপথে গেলাম, লেয়ার গুলো ভাবলাম, এগুলো তো তোমার একটা প্রিপারেশন। হ্যাঁ, দিস দ্য মানে ট্রেনিং, রেজাল্ট অফ ইওর ট্রেনিং। এক্স্যাক্টলি, এটাই তো আমাকে অন্য লোকের থেকে আলাদা করবে, আমার অভিনয়টাকে অন্য লোক। এবার সেটা যদি সবাই না জানতে পারে, তারা কতদিন এই ইন্ডাস্ট্রিতে থাকবে? আলটিমেটলি তো ও বাই দ্য ওয়ে, আমি যে নেটফ্লিক্সের যে কাজগুলো করেছি, ধরো 2-3টে কাজ করেছি অলরেডি, তো ওখানেও আমি দেখি যে ওরা বম্বে থেকে আমাকে স্ক্রিপ্ট পাঠিয়ে সেটা নিয়ে আলোচনা করছে, কথা বলছে, কারণ তারা সময় দিচ্ছে যে তুমি ভাবতে শুরু করো। 1 মাস আগে থেকে আমার ক্যারেক্টার ব্রিফিং হয়ে যাচ্ছে, তো এই ভাবনাগুলো টাইমটা দিচ্ছে, অথচ যে যাকে টাইম দিচ্ছে সে জানি না কিভাবে ভাবতে হয়, কাজই করছে না, প্রিপারেশনই নিচ্ছে না, সে তাহলে কতদিন এখানে টিকে থাকবে? সেটা তো হবে না, ওরকম ভাবে হয় না। তো হ্যাঁ, মানে এটাই আর কি, খুব কঠিন জায়গাটা, খুব কঠিন। কিন্তু আবার আমি এটাই বলছি যে ওই আর কি, দাঁতে দাঁত চিপে থাকতে হবে। এবং এগেন, আবার যদি কোনো মানুষ মনে করে যে আমি কোনো একটা অন্য কাজ করতে করতে এটা করব, সেটা মানে উই আর নো ওয়ান টু জাজ দ্যাট। মানে সেখানেও তো তার একটা স্যাক্রিফাইস, একটা প্যাশনের জায়গা আছে না, সে তো মানে আরে ইউ নেভার নো, আমি কালকে এরকম কোনো ডিসিশন নিতে পারি। আর সব ডিসিশন যে তোমার ভালো লাগার জায়গা থেকে না, কিছু ডিসিশন হয়তো রেসপন্সিবিলিটির জায়গা থেকে নিতে হবে, প্র্যাকটিক্যালিটির জায়গা থেকে নিতে হতে পারে। আমি কি করে জানবো আজকে আমাকে প্রচুর ডাকছে, কালকে আমাকে ডাকবে? আমি তো জানি না এগুলো। আমাদের তো এরকমই মানে ইনসিকিউর এবং ভীষণ আনসার্টেন একটা, মানে এই আনসার্টেনিটি এখন প্রত্যেকটা প্রফেশনেই কম বেশি হয়ে গেছে, তাই না? হ্যাঁ, মানে সব জায়গায় কোনো মানে এমন না যে তুমি একটা চাকরিতে ঢুকলে আর যে তুমি কালকে বা 1 মাস পর তোমার ওই জায়গাতেই তুমি আছো। ওই চাকরির ফ্রাস্ট্রেশন গুলো তো আরো বেশি কষ্টকর, কারণ অ্যাটলিস্ট আমি যেটা করছি আমার ভালো লাগার জিনিস নিয়ে করছি, সেখানে আমার খারাপের জায়গাটাও আমি অ্যাকসেপ্ট করার জায়গা আছে। কিন্তু চাকরির জায়গাটা তো আরো, যে আমি এত কিছু দিলাম কোম্পানিকে, হঠাৎ করে কোম্পানি আমাকে স্যাক করে দিল। এটা মানে ওখানে তো কোনো ইমোশন নেই, ইউ আর জাস্ট আ এমপ্লয়ি নাম্বার। এটা তো আরো ফ্রাস্ট্রেটিং, তাই না? কি আমরা অলমোস্ট টুয়ার্ডস দ্য এন্ড, মানে উই ক্যান কন্টিনিউ the conversation, মানে সারা দিন আমরা এখান থেকে মানে 300 কিলোমিটার ড্রাইভ করে চলে যেতে পারি, ইভেন মোর। বাট যে প্রশ্নটা আমি সবাইকে করি শেষে আর কি, যে তোমার কাছে ইজ মানে হ্যাপিনেস সাকসেস অর সাকসেস হ্যাপিনেস? সাকসেসের সঙ্গে তো হ্যাপিনেসের কোনো রিলেশনশিপের কোনো সম্পর্কই নেই। আমি বলছি যে সাকসেস তো এক একটা মানুষ এক এক রকম করে ভাবে। কেউ ভাবে, হ্যাঁ, কেউ ভাবে আমার একটা ডুপ্লেক্স ফ্ল্যাট হবে, কেউ ভাবে আমার একটা রোলস রয়ার গাড়ি হবে, কেউ ভাবে আমার বিরাট ফেম হবে, আমাকে লোকজন দেখলে রাস্তায় পাগল হয়ে যাবে, ভীষণ মান সম্মান করবে। অনেক মানুষ এরকম আছে যে কারখানা আছে, নিজের ইন্ডাস্ট্রি আছে, সবকিছু পরেও তারা মানে মনে করে যে আমাকে কোথাও একটা কেউ ডেকে সম্বর্ধনা দেবে, সেটা আমার সাকসেস, তাই না? আর হ্যাপিনেস, যেখানে অ্যাকচুয়ালি ইউ আর নট থিঙ্কিং অ্যাবাউট দিস
any of these. Any of them, nothing. Nothing at all. You're just happy. You don't have to think about anything. You're just happy. You are just in there. You are enjoying the moment. You're free. You're free. Your freedom. Your আমি বলছি যে there are no baggage. Your own self. যেখানে তুমি অ্যাকচুয়ালি যেটা সেটা হ্যাপিনেস তো এইরকম, তাই না? ভালো লাগার জায়গা থেকে তুমি করছো জিনিসগুলো। ইভেন তোমাকে ভালো লাগার কথাও ভাবতে পারো, তুমি ইউ আর জাস্ট লাইকিং দ্যাট প্লেস, দ্যাট মোমেন্ট উইদাউট আ রিজন তুমি সেখানে তো সাকসেসের কোনো জায়গাই নেই। কারণ সাকসেস তোমাকে সবসময় একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে, মাপতে হবে, গুনতে হবে, তবে গিয়ে তোমাকে লোকে আর সাকসেস তো লোকে, আমি কি বলবো, লোকে আমাকে বলবে আই এম সাকসেস অর নট। আমার তো নিজের বলারই কথা না আই এম সাকসেসফুল। আমি তো কোনোদিনই হতে পারবো না বোধহয়, মানে আমি কোনোদিনই বলতে পারবো না নিজেকে। লোকে আমাকে বলবে ওকে শি ইজ সাকসেসফুল, শি ইজ আ সাকসেসফুল লেডি। মানে এটা তো লোকের পার্সপেক্টিভ হয় সাকসেস। But happiness is very internal. হ্যাপিনেসই তো আমার, ওটাই তো আমার নিজের। সো আমার এটা মনে হয় যে হ্যাপিনেস আর সাকসেস পুরো আলাদা জিনিস। এরকম অনেক লোককে আমি দেখেছি, প্রচুর পয়সা, প্রচুর টাকা, অনেক কিছু লোকে বলেছে যে এই করো ওই করো তাহলেই দেখবে যে তুমি হ্যাপি হবে, তুমি হবে অনেক সাকসেসফুল হও তাহলেই হ্যাপি হবে। সে সেখানে পৌঁছে গিয়ে বলেছে কোথায় ভাই হ্যাপিনেস? তারপরে দেখেছি সে গিয়ে গাড়ি গিয়ে ধাক্কা মেরেছে, সুইসাইড করেছে, আরো কত কিছু করছে। তো ওরকম সাকসেস আর হ্যাপিনেস ইজ নট, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। এটা একদমই অন্য অন্য দুটো বিষয়। হ্যাঁ, আর আমার মনে হয় যে আমি বোধহয় শুধু হ্যাপিনেসই খুঁজবো সারা জীবন। আমি বোধহয় কেউই নই, মানে আমি ভালো অভিনেত্রী নাকি সেটা তো আমি বলতে পারবো না, সেরকম আমি সাকসেসফুল নাকি সেটা আমি বলতে পারবো না, সেটা সমাজ বলে দেবে। আর যথারীতি আমরা এমন কিছু মানুষের মধ্যে পড়ি, এমন কিছু কম সংখ্যক মানুষের মধ্যে পড়ি যারা খুব একটা সমাজের রুলস এন্ড রেগুলেশন নিয়ে খুব একটা ভাবি না। আমরা ভীষণ রেবেলিয়াস, ভীষণ হচ্ছি আউট অফ দ্য মানে আউট অফ দ্য বক্স, আউট অফ দ্য অর্ডিনারি। এবং হ্যাঁ, মানে আমরা ক্যানভাসের বাইরে ছবি আঁকি, তাই না? ক্যানভাসের ওই বর্ডার লাইনটাই আমরা অ্যাকসেপ্ট করতে পারিনি এখনো, রাইট? তো সেই জন্য আমাদের কাছে বোধহয় কোনোদিনই ওই দুটো মিলবে না। মানে আমি খুঁজেই যাবো আর কি হ্যাপিনেসটা। আর আমি আমার কাজেই সব থেকে হ্যাপি থাকি, সব থেকে হ্যাপি থাকি। আমি সবসময় মনে করি সবার আগে আমি একজন মানুষ, তারপরেই অভিনেতা, তারপরে আমি একজন মেয়ে, আমি মা, আমি বন্ধু, আমি কোন একটা রাজনৈতিক জায়গা থেকে একজন সচেতন মানুষ, মানে এরকম। কিন্তু আমি সবার আগে একজন মানুষ এবং তারপরেই অভিনেতা। আমার এই সত্তাটাই সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে মানে আমি বলছি মানে সব থেকে মিনিংফুল আর কি আমার কাছে। রাইট রাইট। অর্পিতা, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম। আর আরো ভালো থাকো, এন্ড আরো খুশি থাকো, আরো হ্যাপি থাকো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি সবসময় মানে ওই হ্যামিলিনের বাঁশিওয়ালার যেরকম বাঁশি বাজিয়ে সবাইকে এক জায়গায় করে দেওয়ার চেষ্টা করতো, আমিও সবসময় চাই যে আমি যদি কিছু ভালো করতে পারি, কোনো পজিটিভিটি বা কোনো কথা দিয়ে, যে সবাই একটু একসঙ্গে থাকুক, সবাই একটু ভালো থাকুক, হাসি খুশি থাকুক।